বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের দরবারে। আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, রিসার্চ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর, আমাদের এখানে যারা আমাদের পাইথন প্রশিক্ষণে অংশগ্রহণকারী, দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রায় 30 থেকে 40 জন শিক্ষার্থী এখানে আছেন। তার মধ্যে শিক্ষক আছেন, পিএইচডি স্কলার আছেন, কলেজের শিক্ষক আছেন, সকলকে। এবং পরবর্তী এই অনুষ্ঠানটি আমাদের অনলাইনে যাবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আমাদের স্লোগান গবেষণা হোক উন্মুক্ত। তার কারণ আপনারা জানেন বিশ্বব্যাপী এখন গবেষণা, বিশেষ করে ডেটা সায়েন্সের যুগে আমরা পাইথন, আর তারপর মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর জন্য মেশিন লার্নিং এর জন্য সাইকিট লার্ন, ডিপ লার্নিং এর জন্য টেনসর ফ্লো, তারপরে আমরা যে পাবলিক ডেটা সেট গুলো নিয়ে কাজ করি, বিশেষ করে নাসা নোয়া থেকে শুরু করে বিভিন্ন ফিল্ডের এখন সব ওপেন অ্যাক্সেস যাচ্ছে। এবং আমরা জানি যে আমাদের পুরো বিশ্বব্যাপী আমরা যারা একাডেমিক ফিল্ডে জার্নালগুলোতে পেপার পাবলিশ করি সব এখন ওপেন অ্যাক্সেসের দিকে যাচ্ছে। তার কারণ আমাদের এই শিক্ষাগুলো, বিশেষ করে গবেষণা, এই জিনিসটা কুক্ষিগত করে রাখার কিছু নেই। আমাদের যেই সমস্যাগুলো বাংলাদেশে আমরা এখনো সম্মুখীন করি, আমরা আলাদিনের চেরাগ মনে করি। আমরা কেউ কিছু জানলে শেখানোর চেষ্টা বা অন্যকে যে শিখাবো সেই মন মানসিকতা আমাদের এখনো নাই। আমাদের গবেষণা অনেক পিছিয়ে আছি, বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সে পরিবেশ আমাদের নেই। এবং যার কারণে আমরা বিশ্ব দরবারে আমার র্যাঙ্কিং এর কথা বলি, রিসার্চের দিকে অন্য অন্য যত র্যাঙ্কিং গুলো সেগুলোতে আমরা পিছিয়ে আছি। তো এই সব বিষয়গুলো চিন্তা করে বিশেষ করে শিক্ষার্থীরা, আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা সরকারি চাকরি বা অন্যান্য আসলে প্ল্যাটফর্ম না থাকার কারণে বা শেখার সুযোগ না থাকার কারণে বা ওপেন অ্যাক্সেস না হওয়ার কারণে, ইভেন আপনার মজার ব্যাপার দেখবেন ডেটাগুলো আমরা বিশেষ করে শিক্ষার্থীরা যারা, তারাও কিন্তু আমরা সেখানে ফ্রিলি পাই না। যার কারণে গবেষণা সেই ধরনের যে আগ্রহ বা উদ্যমতা সেটা নাই। এর এই সমস্যাগুলো সম্মুখীন থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি, বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমরা গবেষণা উদ্বুদ্ধ করতে পারি এবং বাংলাদেশকে আমাদের বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য রিসার্চের একটা ক্ষুদ্র প্রয়াস। আর সেটাই গবেষণা হোক উন্মুক্ত। তো আজকে আপনাদের সকলকে আমাদের এই পাইথন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি আহ আজকে আপনাদের আজকের অনুষ্ঠানে আউটলাইনটা একটু বলে দিয়ে যাচ্ছি। সেখানে যে আমরা প্রথমেই পরিচয় পর্ব থাকবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা আমন্ত্রিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা আছে সকলের আমি পরিচয় করিয়ে দিব। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। তারপরে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন প্রফেসর গোলাম দস্তগীর, টরন্টো, কানাডা। এবং আমরা অনুপ্রেরণামূলক বক্তব্য শুনবো। সেক্ষেত্রে প্রত্যেক অতিথি এবং শিক্ষক 5 মিনিট করে সময় পাবেন। এবং 4 নম্বর স্টেপে আমরা রিসার্চ সোসাইটি ইতিহাস এবং প্রশিক্ষণের বিস্তারিত যে আলোচনা, সেটা আমি করব ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। এবং আমরা প্রশ্নোত্তর পর্ব রেখেছি, যেখানে প্রশ্ন যদি কারো থাকে প্রশ্ন এবং আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। তারপরে শেষ স্টেপে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা, অর্থাৎ সকলের অনুমতি নিয়ে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এবং আপনাদের সাথে আমি সঞ্চালনায় আছি ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। এবং বর্তমানে আমি জেজু ন্যাশনাল ইউনিভার্সিটিতে টাইফয়েড রিসার্চ সেন্টারে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আছি। তো আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই প্রফেসর ডক্টর গোলাম দস্তগীর, টরন্টো, কানাডা। স্যার শুনতে পাচ্ছেন? জি। স্যার উনি এখন কানাডা সেন্টিনিয়াল কলেজের সে ফ্যাকাল্টি মেম্বার। এর আগে টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর, ভিজিটিং স্কলার হিসেবে ছিলেন। তিনি মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালয়াতে 8 বছর সেখানে প্রফেসর হিসেবে ছিলেন। তিনি বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান ছিলেন। এবং মজার ব্যাপার উনি যখন কানাডায় আসেন দর্শন বিভাগের একজন শিক্ষক হওয়া সত্ত্বেও সে এসকিউ, C++, অন্যান্য প্রোগ্রামিং গুলো শিখে এবং প্রথম যে জব করেন সেটা সফটওয়্যার কোম্পানিতে। এবং স্যার কিন্তু প্রোগ্রামিং এ এক্সপার্ট, ওয়েব ডিজাইন অন্যান্য কাজগুলো পারে। তো স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তারপর ডক্টর এমডি আব্দুল সাত্তার, সিডনি, অস্ট্রেলিয়া। স্যার মনে হয় সম্ভবত ব্যস্ততার কারণে আজকে আমাদের অনুষ্ঠানে থাকতে পারে নাই। এরপর প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। স্যার শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ। স্যার এখন অ্যাটমসফিয়ারিক রিসার্চ সেন্টার, স্কুল অফ এনার্জি অ্যান্ড অ্যাপ্লাইড মেট্রোলজি, নানজিং,
ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি চায়নাতে আছেন, আমি যেখান থেকে মাস্টার্স এবং পিএইচডি করে আসছি। এরপরে আছেন ডক্টর এ এম মুজাহিদ, ওনাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জনাব মুজাহিদ উনি লেকচারার হিসেবে এখন আছেন স্কুল অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, সাংহাই ইউনিভার্সিটি অফ সায়েন্স, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স, চায়নাতে। এরপরে আমাদের আরেকজন অতিথি কিন্তু অসুস্থ হওয়ার কারণে আজকে থাকতে পারতেন, আজকে অনুপস্থিত আছে ডক্টর সঞ্জিত কুমার মন্ডল, পোস্ট ডক্টরাল রিসার্চার, উনি ইউনশি ইউনিভার্সিটি আছে সাউথ কোরিয়াতে। এরপর হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুল রহিম, পিএইচডি ক্যান্ডিডেট, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স, চায়না, এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আমার সম্মানিত শিক্ষক স্যার। জি, এরপরে আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ আফজাল হুসাইন, পিএইচডি ক্যান্ডিডেট রিসার্চার, টাইফুন রিসার্চ সেন্টার, জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া, এবং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এরপরে আমাদের পাইথন প্রশিক্ষণের যারা থাকবে এখানে শিক্ষক হিসেবে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমি আছি এখানে শিক্ষক হিসেবে থাকবো। এরপরে আমাদের শিক্ষক হিসেবে আছে জনাব মোহাম্মদ বাবুল মিয়া, পিএইচডি ক্যান্ডিডেট, জেনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া। বাবুল মিয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপর আছে জনাব মোহাম্মদ এমদাদুল হক, শিক্ষক হিসেবে থাকবেন, কিন্তু বিশেষ কিছু কারণে সে হয়তো প্রশিক্ষণটা কন্টিনিউ করবে না। জনাব এমদাদুল হক, উনি ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড মাইনিং, ইউনিভার্সিটি অফ বরিশাল আছেন। এমদাদ শুনতে পাচ্ছেন? জি। এরপরে আমাদের রিসার্চ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান আছেন, অর্থ সম্পাদক। হাবিব অনুপস্থিত, হয়তো সে আমাদের অর্থ সম্পাদক হিসেবে কাজ করতেছে। সে এখন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ডিপার্টমেন্টে আছেন, ইউনিভার্সিটি অফ ঢাকা। এরপরে আমাদের সাথে মানে সহকারী অর্থ সম্পাদক হিসেবে জনাব রাশেদ খান আছেন। রাশেদ? তারপর জনাব শাহরিয়ার আহমেদ আছেন, শাহরিয়ার ইভেন্ট ম্যানেজমেন্টে। শাহজাহান শেখ। তো যাক, অনেকে উপস্থিত থাকার কারণে আমি হয়তো পরিচয় করে দিতে পারতেছি না, অনেকে এখানে নাই। তো আমরা এখানে আজকের মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের কিছু ক্যাম্পাস অ্যাম্বাসিডর আছে। ক্যাম্পাস অ্যাম্বাসিডরের মধ্যে থেকে কেউ আছেন এখানে আমাদের আজকে উপস্থিত আছেন? জান্নাতুল নাইম জীবন, জি পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জান্নাতুল নাইম জীবন। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেছি গত মাসেই। এবং রিসার্চ সোসাইটিতে আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছি। জি, আর কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব বিশ্বাস, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি এবং রিসার্চ সোসাইটির ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত আছি। ধন্যবাদ। জি, ফারদিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারদিন হাসান, পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে। আমি রিসার্চ সোসাইটির ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি। ধন্যবাদ। জি, আর কেউ? আচ্ছা, আমাদের সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি এখন সরাসরি আমাদের আজকের যে অনুষ্ঠানের আমাদের দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে যে অনুষ্ঠান আমরা উদ্বোধন করব। আমি এই পর্বে প্রফেসর ডক্টর গোলাম দস্তগীর স্যারকে সবিনয়ে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। Bismillahirrahmanirrahim. In the name of God, most merciful, most beneficent. Ladies and gentlemen, ladies, distinguished guests, and esteemed colleagues and dear participants, you have all come from different backgrounds with different educational and professional, perspectives. And today is your journey. It's a journey towards your promises, purposes, and possibilities. We have to open up our mindset. We have to be open our mindset and our horizon of knowledge, because we live in the age of AI. Now,
there was a time when we used to calculate with fingertips, and now we calculate with machines, and it's very difficult for us to distinguish machines from humans, or humans from machines, the other way. We are challenged. Our knowledge, our education, our methodology, everything is challenged, and challenged by AI. And we cannot escape it. We have to go through this. So I would like to say that for any research, tool is important. The tool that you are going to use or learn today is called Python. Python is one of the most promising languages in the IT technology, and in modern times. And so there is not a single aspect of our life or research where Python is not used. My skill or knowledge in technology is not that much. I'm not from this field, but we use technology here in Toronto. I teach. I've been teaching, by the way, over the last 34 years. Though I don't look like I'm that much old, but believe it or not, I've been teaching over the last 34 years in many parts of the world. Over this journey, like my academic career, half of my career I have spent in Asia, and half I have spent in the Western. Annotation, and you can use hypothesis. Hypothesis is a tool that you use while you do research. First of all, research means quality research. So when I was in Malaysia, my primary task was to write research papers that should be published academically in ISI indexed journals. So publishing papers in Malaysia or in Bangladesh, no. University is ranked on the basis of publications, quality research, and quality education. But quality education depends on quality tools that you utilize. And Python is one of them. So you use this technology, this tool for your research. But remember, I will not take your time, because I'm a professor. Okay, say stop me, because when I speak, I don't know where to stop. So my students, they remind me, sir, time is up. We need to stop. So you stop me, okay, if I take longer time. But I'll take just a couple of minutes. I would like to say that a lot of students, ask me the difference between education in Asia and education in the West. So what's the difference? I don't know if you can tell me the difference in one word or in one sentence. Could anyone tell me the difference? Okay, I'll leave this question with you, and you give me the answer, because you have a Q&A session. So let's see who can give me this answer. What's the difference? My question is, what's the difference between education in Asia and that in the West? In one sentence. You don't have to give me a lecture on that. I'll leave this question with you guys to find the answer. Now, what I want to say is, and I want to conclude with that for any quality research, you do data collection. And then with the data collection, you have to do your critical thinking skill. You have to utilize your critical thinking skill. What is critical thinking skill? What I mean by critical thinking skill is your examination, evaluation, and question. What data you have collected? That is called evaluation. Evaluate the existing literature. Evaluate the existing data that you have collected. And then you examine it. Analyze and synthesize this data.
And then you, after examination, you question, am I biased? Every person in this world is to some extent biased. Biased means confirmation bias. Confirmation bias means like this. Say, for example, I believe in, sociology, and I want to see everything from that perspective. I'm a Muslim and I want to see everything from my Islamic perspective, the worldview, my understanding of the world, everything from that perspective. I'm a Hindu, or I'm a Christian, and my understanding of this world from that perspective. So I don't want to go beyond that. If anyone says, beyond this, or from a critical point of view, I don't want to accept that. That's called, biased. So if I have the open mindset, I would be open to all criticisms, to my data, to my evaluation, to my examination of my analysis. Or sometimes what happens that this is my research and I want to defend it. I say, I'm correct, you are wrong. And same thing happens to you. You think that you are wrong and you are right and I'm wrong. Like this one. This kind of situation we all have, and that's called confirmation bias. So what I am saying that is that you have to go beyond your confirmation bias. Don't think that what you have got is foolproof. Don't think that what you have got is 100% correct and there is no loophole in it. If you think that way, your research will not be a quality product. Your research, will be faulty. So, let me, give you my experience. My experience in London. When I was doing my PhD, my supervisor was from Liverpool, and Robert Clive was from Liverpool. So when I came to know that my supervisor was from Liverpool, from the area of Robert Clive, who invaded Bangladesh, or not only Bangladesh, the whole Indian subcontinent, and who occupied our country for 190 years during the colonial period, which we call the Raj. So then I had some kind of phobia of my professor that he is a kind of Clive, minded attitude, and then I have to cope with this. But anyway, it happened. He gave me so hard task. Whatever I used to write about, he used to say, not good, not good. You have to be more critical. You have to be more critical. So about for example, স্যার আপনি মিউট করে ফেলছেন, আনমিউট করেন। Sorry about that. Okay, sorry about that. So he did not miss anything. So whatever I used to write, say 1 page, 2 pages, and he used to say that's 2 or 3, lines, should be okay, and the rest, no, you have to rewrite. So that gave me frustration, disappointment, discouragement. So, but what shall I do? I was on a Commonwealth scholarship. It was an open Commonwealth scholarship that I got in my field. And shall I go back? So with that hurdle or challenge, I said no. I became first in my honors and masters. Okay. So from grade 1 to grade 10, I never stood second. So then why shall I go back? I have to continue. I have to cope with this. So I took it as a challenge. I started studying harder and harder, reading after reading, and then writing after writing. And then I learned how to be critical to our research work. So my point, only one point I'd like to pinpoint, is that you got to be critical in your research. Whatever field you have, geography, chemistry, physics, or ID, or science, or social science, or economics, whatever field you are from, your research should be critical. Use this technology. This is a platform that you will be using, but be critical on your research work, and then you'll have a quality product, and that would be recognized
all over the world. That is your goal, that your work should be quality work. For quality work, you need quality methodology. During my time, we did not have this kind of opportunity. You have this opportunity. Research Society has come forward to your help, to your assistance. My suggestion is that utilize this platform. Take the most of this platform, and your research, trainers, they are well trained and they are doing very good. So I'd like to thank Dr. Jalal and Babul and others whom I am, associated with, and whom I also know personally and professionally as well. So they will be providing you with quality research, with quality training. Get the most out of it. This is my urge to all of you guys, wherever you are from, India or Bangladesh or Korea, whatever. My suggestion is that don't spend, a single, moment, idle. Take the best opportunity from this training, platform and from this training session. And then your goal is to have quality product and, quality research work, so that it will be worldwidely, recognized. And with that, I would like to thank all of you for your participation, for your, enthusiasm. And like I said, let's embark on a journey on our, quality research that will be filled with your promises and, your quality work and, possibilities. So with that, I'd like to thank all of you once again, particularly the organizer and the pioneer of this organization, Dr. Jalaluddin Ahmed, and also the trainers and the distinguished guests that are participating today, and you participants, the core of this program. So thank you so much. And with that, I'd like to open the training program. Thank you so much. ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, প্রফেসর, স্কুল অফ এনার্জি অ্যান্ড অ্যাপ্লাইড মিটিওরোলজি, নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জনাব মোজাম্মেল হক, আপনার কাছে আমি যে বিষয়গুলো জানতে চাচ্ছি, আপনি হচ্ছে জাপানে পিএইচডি করছেন, তারপরে হচ্ছে এখন আপনি চায়নাতে ফ্যাকাল্টি হিসেবে আছেন, প্রায় 10 বছর হয়ে যাচ্ছে। তো আপনি এখন নিজেও পিএইচডি স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্ট সুপারভাইজ করতেছেন। এখন এক্ষেত্রে আমাদের যে পাইথন ট্রেনিং, বর্তমান যে ডেটা সায়েন্সের যুগে, বিশেষ করে গবেষণায় আমাদের যারা বাংলাদেশ শিক্ষার্থী আছে, তাদের এই পাইথন ট্রেনিংটা কি ধরনের উপকার করবে এবং কেন পাইথনটা শেখা দরকার, বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসবে অথবা বাংলাদেশে ভালো গবেষণা করতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা তাদেরকে কেন পাইথন শেখা দরকার, বা প্রোগ্রামিং বা কোডিং এই জিনিসগুলো কেন দরকার, দয়া করে এই বিষয়গুলো আপনার বলার জন্য অনুরোধ করতেছি। জনাব মোজাম্মেল হক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি জানাব। আমাকে শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত মডারেটর, আদার গেস্টস, all trainer and trainee and to all other participants. So দালাল, এখানে ল্যাঙ্গুয়েজে তো কোনো প্রবলেম নাই না? বাংলা ইংলিশ আমাদের অনুষ্ঠানটা বাংলায় হলে সবচেয়ে ভালো হয়, আর স্যার যেহেতু বাইরে ভালো আছে হয়। কানাডা থেকে, আচ্ছা তো আচ্ছা, আমার ঠিক মনে আছে। হয় সুন্দর প্লেন বাংলাতে হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড ধরো আসলে বাংলা ভুলে না, গেছি ওটা তো, সমস্যা না, তাহলে এটা পারিভাষিক শব্দ, এটা হয়ে যাবে, ওটা বাংলা কোনো ইংলিশ ব্যাপার না। মিক্সড হবে আর কি। ওকে, সমস্যা আই না, ট্রাই। এটা আমরা ইউজ টু, সমস্যা নাই, ঠিক। ওকে ওকে, ইনশাআল্লাহ। সো অল পার্টিসিপেন্ট সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে ফার্স্ট রিসার্চ সোসাইটি, যদিও জালাল এর আগেও আমার সাথে শেয়ার করছে, শুরুতে যখন রিসার্চ সোসাইটি যাত্রা শুরু করে, তো বাট ফর্মালি আজকে আমি রিসার্চ সোসাইটির কোনো ট্রেনিং অর এনি ফর্মাল প্রোগ্রামে আমি পার্টিসিপেট মানে আজকে জয়েন করলাম।
সো এই জন্য আমি রিসার্চ সোসাইটিকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। আর যেহেতু সময় খুব শর্ট, 5 মিনিটস, সো আমি খুব বেশি কথা বলবো না। আর আমার নিজেরও কোল্ড এফেক্টেড, সো আই এম সরি অ্যাডভান্স, আমি সরি বলছি যে যদি কথায় কোনো ইন্টারাপ্ট হয়। তো এনিওয়েজ আমি জাস্ট 2-3টা পয়েন্টে কথা বলবো। জালাল যে বিষয়গুলো জানতে চেয়েছে আমার জাস্ট যে ক্ষুদ্র এক্সপিরিয়েন্স, মানে আমি তো খুব বেশি দিন না, আমি টিচিং, পিএইচডি, পোস্ট ডক অ্যান্ড ফ্যাকাল্টি অ্যারাউন্ড 10 to 12 ইয়ার্স হবে। এর আগে যদিও আমি রিসার্চ ইনভলভ ছিলাম অ্যাজ এ রিসার্চার হিসেবে, তো ইউ ক্যান সে 15 to 17 ইয়ার্স আমি রিসার্চের সাথে ইনভলভ। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি জাস্ট 2-1টা পয়েন্ট নিয়ে ডিসকাস করতে চাই। বাট শুরুতেই আমি বলবো এই জেনারেশনে বা রিসেন্টলি যারা রিসার্চ শিখতে যাচ্ছে, আই হ্যাভ টু সে দ্যাট ইউ আর ভেরি লাকি কম্পেয়ার টু মাই জেনারেশন। যদিও আমার জেনারেশন খুব একটা বেশি আগের নয়। আমি যদি বলি যে আমার মাস্টার্স থিসিস 2006-07, আমার এখনো মনে পড়ে। আমি এরকম হয়েছে যে 3 দিন একজনের পিছনে ঘুরে আমি একটা বিষয় শেখার জন্য, ফর এক্সাম্পল আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন শিখতে চাচ্ছি, অথবা কোনো একটা ফিগার কিভাবে মেক করতে হয়, এটার জন্য এরকমও হয়েছে আমি ফার্স্ট ডে গিয়েছি, এন্ড অফ দ্য ডে বলছে আমি তো বিজি, তুমি কালকে আসো। মানে আমি আমি আমার সিনিয়রদের কথা বলছি। সেকেন্ড ডে গিয়েছি, বলছে হ্যাঁ আমি তো আজকে কথা ছিল তোমাকে টাইম দিব, বাট এই কারণে পারিনি, তো তুমি একটু কালকে আসো। তো এরকম হয়েছে 3 দিন 4 দিন পরেও গিয়ে হয়তো বা 1 আওয়ার টাইম পেয়েছি বা 30 মিনিটস টাইম পেয়েছি শেখার জন্য। সো সো ইন দিস সেন্স দ্যাটস আই এম সেইং দ্যাট ইউ আর ভেরি লাকি যে এখন যে অনলাইন যে প্ল্যাটফর্ম, যেমন ফর এক্সাম্পল দ্য রিসার্চ সোসাইটি, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম বাংলাদেশে রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে দে আর ওয়ার্কিং অ্যাজ এ ভলান্টিয়ার। মানে বিশেষ করে এই যে রিসার্চ সোসাইটি যে স্লোগানটা আমার খুবই পছন্দ হয়েছে, গবেষণা হোক উন্মুক্ত। বিশেষ করে বাংলাদেশের যে রিসার্চ কালচার, এই পার্সপেক্টিভে এরকম একটা স্লোগান আসলে খুবই দরকার ছিল। আমারও ব্যাড এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশের সাথে। আমি কোলাবোরেশনে কাজ করতে চেয়েছিলাম যখন আমি জাপানে ছিলাম। তো তাদের অ্যাটিচিউডটা এরকম ছিল যে তারা ডিসক্লোজ করতে চাচ্ছে না, মনে হয় যেন আই এম ভেরি সারপ্রাইজ নাও। তখন আমি হয়তো পিএইচডি স্টুডেন্ট ছিলাম বা পোস্ট ডক ছিলাম, খুব আর্লি ক্যারিয়ার, মানে ইয়াং সায়েন্টিস্ট ছিলাম। তো আমি হয়তো ভাবতাম যে হয়তো রিসার্চটা এরকমই। হ্যাঁ, এটা ঠিক যে আমার নিজের ফাইন্ডিংসটা আমি পাবলিকেশন আগে ডিসক্লোজ করব না, দ্যাটস ট্রু। বাট ফর রিসার্চ কোলাবোরেশন এরকম অ্যাটিটিউড এখন আমি বুঝতেছি যে মানে তাদের মাইন্ড কতটা ন্যারো। আই এম সরি টু সে, আমিও বাংলাদেশি, মানে আত্মসমালোচনা আমাদের করতে শিখতে হবে। আমি হয়তোবা অন্যদের সামনে এই কথাগুলো বলি না, যেহেতু এখানে আমরা সবাই বাংলাদেশি, তাই আমি বলছি। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা ওখানে বসে রিসার্চ করছে তাদের মেন্টালিটি। সো সেই প্রেক্ষাপটে আই হ্যাভ টু সে দ্যাট দিস গবেষণা হোক উন্মুক্ত। সো এনিওয়ে, সো আমি যেটা বলতে চাই যে এই এই যে প্ল্যাটফর্মটা, একটা একটা ট্রেনিং সেশন কখন সার্থক হয়, এবং এই ট্রেনিং প্রোগ্রামের সাথে বা এরকম অর্গানাইজেশনের সাথে যারা ইনভলভ তারা কখন আরো মোটিভেটেড হয়, যখন এখান থেকে যারা শিক্ষার্থী যারা শিখছেন তারা যদি এখান থেকে কিছু শিখে, সেটা তার পার্সোনাল লাইফ হোক অথবা সেটা কোনো সোসাইটি কন্ট্রিবিউশন হোক বা কান্ট্রি কোনো ন্যাশনাল ইস্যুতে কন্ট্রিবিউশন হোক, যদি সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে, যে এই যে আমি যে শিখলাম যে যে স্কিলগুলো যদি আমি ওখানে আমি অ্যাপ্লাই করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, সো দেন এই যে ভলান্টিয়ার কাজগুলো যারা করছে, এই যে ডক্টর জালালদের মতো আরো যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন, তারা তাদের মেধা, শ্রম, সময়, আমরা যারা রিসার্চের সাথে ইনভলভ, পার্টিকুলারলি অ্যাব্রড, মানে আমরা কতটা বিজি সেটা আমরা যারা আছি তারা জানি। এর ভিতরে থেকেও তারা যে কাজগুলো করছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, যে তারা শুধু জাস্ট হয়তো বা যেটাকে আমরা বাংলা বলি নারীর টান বা দেশের প্রতি ভালোবাসার থেকে যে না, যেমন যেমন যে স্ট্রাগল গুলো আমি করছি আমার লাইফে, আমার মাস্টার্সের সময় যে রিসার্চের জন্য আমি যে স্ট্রাগল গুলো করছি, তখন আমার ভিতরে এটা কাজ করে জাস্ট অ্যাটলিস্ট আমার পরের জেনারেশন যাতে এরকম স্ট্রাগল করতে না হয়।
এখান থেকে আমি আমার যতটুকু আমার পক্ষে পসিবল ততটুকু আমি কন্ট্রিবিউট করব। তো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই ধরনের যে দেশের বাইরে থেকে যারা এই ভলান্টিয়ার কাজগুলো করছে তারা তখনই মোটিভেটেড হবে যখন তারা দেখবে যে না আমাদের থেকে শিখে এরা আমাদের সমাজের জন্য কিছু করছে, নিজেকে নিজের জন্য কিছু তারা করতে পারছে, দেন তারা আরো মোটিভেটেড হবে। এখন যদি এরকম হয় যে হ্যাঁ এখানে দেখলাম আমি যেটা নামমাত্র একটা ফি নিচ্ছে, যেহেতু এটা ভলান্টিয়ার ওয়ার্ক, হয়তো তারা তাদের মেনটেনেন্সের জন্য একটা ফি নিচ্ছে। এখন যদি আমরা আচ্ছা 500 টাকা, ওকে অল্প টাকায় তো জাস্ট জয়েন করি, নামমাত্র শিখি, এরপরে আর আমার ভালো লাগলে করলাম, না না লাগলে নাই। তো এইরকম অ্যাটিটিউড নিয়ে যদি কেউ শিখতে আসে আসলে আলটিমেটলি সেটা আসলে মিনিংলেস হবে আই থিঙ্ক। বিকজ গবেষণা বিষয়টা আসলে এরকমই। আমি এরকমও দেখছি অনেক ভালো স্টুডেন্ট তারা রিসার্চে ভালো করতে পারেনি, আবার অনেক অ্যাভারেজ স্টুডেন্ট দে ডিড এ ভেরি গুড জব। তো রিসার্চটা হলো এরকমই যে রিসার্চের প্রতি ডেডিকেশন এবং প্যাশনেট থাকলে টুডে আর টুমরো সে সাকসেসফুল, তার লাইফে সাকসেস আসবেই। জাস্ট এখানে ধৈর্য ধরে টিকে থাকাটা, দ্যাট ইজ চ্যালেঞ্জিং। সো এই ধরনের মেন্টালিটি যারা আছে সেই রিসার্চে ভালো করতে পারবে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি যখন আমাদের যে বাস্তবতা, যারা আমার টাইম কি বেশি হয়ে যাচ্ছে নাকি একটু আমাকে দিও যদি খুব টাইম বেশি নিয়ে ফেলি। না, টাইম তো একটু বেশি হচ্ছেই, তারপরেও হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে আমি তাহলে কুইকলি শেষ করে দিচ্ছি যে জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে যে আমি যখন ফার্স্ট জাপানে পিএইচডি শুরু করি, আমার রিসার্চ ফিল্ডটা ছিল ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড আসলে কেমিস্ট্রি। আর জালালকে একটু কারেকশন করে দিই যে আমার স্কুল হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল অফ ইকোলজি অ্যান্ড অ্যাপ্লাইড মেট্রোলজি, নট এনার্জি। তো এনিওয়ে, সো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিস্ট্রি, আর আমি ওখানে গিয়ে শুরু করলাম অ্যাটমসফেরিক সায়েন্সের উপরে রিসার্চ, যেখানে মোস্ট অফ দা কাজগুলো কেমিস্ট্রি আছে, বাট মেইনলি হলো স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করতে হয়। তো যে কারণে আমি অতটা ফ্যামিলিয়ার ছিলাম না, তো শুরুতে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে রিসার্চটা কিভাবে শুরু করবো। তখন আহ, আমার ফার্স্ট প্রেজেন্টেশনে যখন আমি একটা আমার রিসার্চের মানে ফিউচার রিসার্চ প্রপোজালের উপর একটা প্রেজেন্টেশন দিলাম, তখন আমার এটা আসলে ভালো হয়নি খুব একটা, কারণ আমার তো ধারণাই নেই যে আমি কি রিসার্চ করব। তখন আমার প্রফেসর খুব সিনিয়র প্রফেসর ছিল এবং অল রিনাউন্ড প্রফেসর। তো বললো যে আসলে তুমি তুমি কি আসলে পারবা, মানে সে কনফিউজড আসলে আমি এই এই টপিকে রিসার্চ করতে পারবো কিনা। তাই আমি বললাম যে ইয়া সেন্সি আমি পারবো। তো বাট উনি একটু রাগ হয়ে বলছিল যে তোমার আরো ভালো প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল। তো এনিওয়ে, তো পরে আমি প্রফেসরকে চ্যালেঞ্জ দিলাম যে আই ক্যান ডু, এবং আলহামদুলিল্লাহ আমি বিফোর 3 ইয়ার্স আমাদের গ্রুপে আমি সবচেয়ে কম সময় আমি পিএইচডি কমপ্লিট করেছি। মানে এই যে একটা চ্যালেঞ্জ এখানে, এবং একটা গুড এক্সাম্পল আছে আমাদেরই গ্রুপে বাংলাদেশ থেকে আরেকজন ভাই গিয়েছিলেন, উনি একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি। তো ওই প্রফেসর একটু রাগী ছিল আসলে, যে কারণে আমাকেও সে একটু নেগেটিভ ইয়া করছিল। তো তার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে সে বাংলাদেশে ব্যাক করে চলে আসছে। সে বলছে, ওনার সাথে মনে হয় না আমি কাজ করতে পারবো। তো দেখেন এই যে একটা ভেরি গুড এক্সাম্পল। রিসার্চ হলে এরকমই যে চ্যালেঞ্জ আসবে, বিভিন্ন স্ট্রাগল আসবে, সেখানে নিজেকে টিকে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর এই টিকে রাখতে হলে নিজের ভিতরে যেমন চ্যালেঞ্জ নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে, পাশাপাশি যে নিজের স্কিলটা, যেটা এখন আপনারা শিখবেন, যে এখানে যে কোর্সগুলো পাইথন বা স্ট্যাটিস্টিক্যাল যে ক্যালকুল মেথড অথবা ভিজুয়ালাইজেশন, আই থিংক এই যে আহ, বিষয়গুলো আমার মনে হয় যে যে ফিল্ডে রিসার্চ করে না কেন, আমার মনে হয় এখানে কোনো না কোনো একটা মেথড তার কাজে লাগবে। বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন বা স্ট্যাটিস্টিক্যাল মেথডগুলো তো আমার মনে হয় যে কোনো রিসার্চে এটা অ্যাপ্লাই করা যায় এবং অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে যদি কেউ হায়ার স্টাডি করতে চায়, ইভেন হায়ার স্টাডি ছাড়াও যদি কেউ প্রফেশনাল লাইফে যদি কেউ ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চায়, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করতে চায়, কোনো এনজিওতে কাজ করতে চায়, তাহলে এই টুলসগুলো তার আমার মনে হয় খুবই উপকারী হবে তার লাইফের জন্য। আমি মনে করি যে এই রিসার্চ এই ট্রেনিং কোর্সটা ইন জেনারেল সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, যে কোনো কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। সর্বশেষ আমি অল পার্টিসিপেন্টসকে আমি অনুরোধ করব এখান থেকে তারা যাতে অ্যাটেন্টিভলি
কোর্সটা কমপ্লিট করে সেটা তাদের পার্সোনাল লাইফ হোক অথবা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে যাতে তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারে, সেই আহ্বান রেখে এবং আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমি রিসার্চ সোসাইটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি এখন চলে যাচ্ছি ডক্টর এম মুজাহিদ। জনাব মুজাহিদ, আপনি আহ, চায়নাতে পড়াশোনা করছেন, এখন আপনি হচ্ছে যে ফ্যাকাল্টি হিসেবে আছেন স্কুল অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তো আপনার কাছে আমি জানতে চাবো, আপনি ছাত্র ছিলেন, এখন শিক্ষক। আপনি এই যে পাইথন ট্রেনিং, বিশেষ করে ডেটা সায়েন্সের যুগে যারা উচ্চশিক্ষার জন্য আসবে অথবা উচ্চশিক্ষা না করে গবেষণায় বাংলাদেশে থাকবে, আপনি তো বাংলাদেশের গবেষণা অবস্থা খুব ভালো করে জানেন, সেই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না। তো এই যে সমস্যাগুলো উত্তরণের জন্য এবং হায়ার স্টাডিতে এসে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, আমি নিজে আমার গল্পটা একটু পরে বলবো, আমরা যে সম্মুখীন গুলো হই, তো সেই বিষয়গুলো উত্তরণের জন্য আপনি বাংলাদেশের শিক্ষার্থীদের আপনি ছাত্র ছিলেন, নিজে পিএইচডি করছেন, আবার এখন ফ্যাকাল্টি। তো দুই পার্সপেক্টিভ, আপনি ছাত্র হিসাবে যে সমস্যাগুলো, সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা, এবং এখন আপনি আপনার শিক্ষক, সেই ক্ষেত্রে আপনার এই পাইথন আমাদের যে প্রশিক্ষণটা আপনি আউটলাইনটা জানেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের বিশেষ করে গবেষণায় কি ধরনের তার ভূমিকা রাখবে, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন, অনুপ্রেরণা দেন। জনাব মুজাহিদ। জি। আহ, জি, ধন্যবাদ জালাল ভাই আপনাকে। আমাকে শোনা যাচ্ছে? আই থিঙ্ক হ্যাঁ, জি জি, শোনা যাচ্ছে। তো শুরুতেই আজকে আহ, এই পাইথন লার্নিং কর্মশালার উদ্বোধনী দিনে সম্মানিত আয়োজক বৃন্দ, গবেষণা হব উন্মুক্ত যে টাইটেল, যে রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত, সম্মানিত আয়োজক বৃন্দকে এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যার প্রফেসর ডক্টর গোলাপ দস্তগীর সহ আজকের অনুষ্ঠানে যারা আপনারা সংযুক্ত হয়েছেন, যারা শুনছেন বা রিসার্চ সোসাইটির ফেসবুক পেজ থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আহ জি, শুরুতেই আমি আবারও ধন্যবাদ দিতে চাই রিসার্চ সোসাইটিকে যে আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান কর্মশালা শুরুর আগে যে একটা উদ্বোধনী অনুষ্ঠান রাখছেন এটাতে। তো এটার মাধ্যমে যেমন আমিও অনেক অনেক কিছুই শুনছিলাম, আপনাদের অনেক পরামর্শ আমার জন্য অনেক অনুপ্রেরণামূলক। তো আমার মনে হয় এর থেকে আজকে যারা শুনছেন তারাও এখান থেকে আরো বেশি অনুপ্রেরণা পাবেন, নট অনলি পাইথন শেখা, যে নতুন কোনো লার্নিং টুল আমরা আমাদের রিসার্চে বা আমাদের হায়ার স্টাডিতে কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, আমি বলবো যে যারা শিখতে এসেছেন বা যারা অনুভব শেয়ার করতে এসেছেন, সবাই মোটামুটি পাইথন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ইম্পর্টেন্সি জেনে বুঝেই বা ডেফিনেটলি এটা এসেছেন। So আমি আর সেই দিকে যাচ্ছি না, আমি জাস্ট আমার ছোট্ট একটা আমার একটা স্টোরি শেয়ার করি। আমি পিএইচডি শুরু করেছিলাম 2017 সালে। আমার ফিল্ড অফ স্টাডি ছিল মূলত, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিং সাইডে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং আমার তখন যাত্রা শুরু হয় মূলত ডিপ লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার রিসার্চ শুরু হয়। এর আগ পর্যন্ত আমি কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে কখনো আমি কাজ করি নাই, আমার ব্যাচেলর মাস্টার্স হোয়াটএভার এর আগের যে প্রজেক্টগুলো ছিল। তো টেকনোলজিটা আমার কাছে নতুন ছিল, যখন এটা নিয়ে কাজ করতে গেলাম তখন দেখলাম এটার ইমপ্লিমেন্টেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ফার্স্টলি ব্যবহার করা হয় সেটা হলো পাইথন। ইট ওয়াজ কমপ্লিটলি নিউ ফর মি। হ্যাঁ, এর আগে হয়তো সি নিয়ে কাজ করছি, সি প্লাস প্লাস শিখছি, আমাদের সিমুলেশনের জন্য এর আগ পর্যন্ত আমরা ম্যাথল্যাব ইউজ করতাম। তো তখন নতুন করে আমি পাইথন মানে জাস্ট একটু দেখা শুরু করলাম। সে সময় এখানে বসে, যেহেতু দেশের বাইরে যে বইগুলো কালেক্ট করলাম ইংলিশ, কিন্তু কেন জানি আমি মানে গভীরে ঢুকতে পারছিলাম না পাইথনের। হ্যাঁ, তো তখন আমি কালেক্ট করলাম না, এটা আমার জন্য হার্ড হয়ে যাচ্ছে, বাট আমি এটা ছেড়ে দেওয়া মানে আমার আমার পিএইচডি ছেড়ে দেওয়া, বাট সেটা তো আসলে পসিবল না। হ্যাঁ, একটা পিএইচডি তে এনরোল মানে শেষ করাটা যতটা না ইম্পর্টেন্ট বা যতটা না কঠিন, এনরোল হওয়াটাও কিন্তু অনেক বড় কঠিন উইথ ফান্ড নিয়ে। তো এই সুযোগটা আমি সেই সময় ছাড়তে চেয়েছিলাম। তো তখন যেটা করলাম যে কিভাবে, সেই সময় পাইথন বেশ নতুন ছিল, 2017, আপনার এখন থেকে আহ, আহ, আমার মনে হয় প্রায় 7-8 বছর আগের কথা। এত তখন রিচ লাইব্রেরি ছিল না, মোটামুটি কিছু লাইব্রেরি অনলাইনে ছিল, বাট ইট ওয়াজ নট দ্যাট মাচ রিচ অ্যাজ টুডে। আর সবচেয়ে বড় কথা, বাংলায় খুব কোনো টিউটোরিয়ালও সেই সময় ছিল না। তো আমি খুঁজতে লাগলাম যে আমার বাংলা ভাষায় আমি কোনো টিউটোরিয়াল পাই কিনা। তো খুঁজতে খুঁজতে একটা অনুসন্ধান পেলাম যে সেই সময় বাংলা একটা বই আমি সেই সময় পেয়েছিলাম। তো সেটা আমি কাউকে দিয়ে এনেছিলাম, বইটা আমার কাছে এখনো আছে, আমি দেখাতে পারি। হ্যাঁ, সহজ ভাষায় পাইথন, এখনো মাঝে মধ্যে আমি দেখি এটা। তো বইটা আমি নিয়ে আসলাম, আসার পরে আমি মানে 1 দিন বা 2 দিনে বইটা পড়ে ফেলি। এটা খুব ইন্টারমিডিয়েট মানে পাইথনের ব্যাপারটা ছিল। এই গল্পটা বলার কারণ হলো, যেমন আমরা স্যার একটা কথা বললেন, গোলাম দস্তগীর স্যার, যে আমাদের এশিয়াতে বা আমাদের ওয়েস্টে
আমাদের রিসার্চের পার্থক্য কোথায়? হ্যাঁ, এখানে অনেক পার্থক্য আছে, কথা বলতে গেলে অনেক বিষয়টা কথা বলা যাবে। বাট আমি মোটা দাগে একটা কথা বলে যাই একদম ছোট্ট করে, আমাদের আমাদের বাংলাদেশ নিয়ে যদি বলি, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু সারা পৃথিবীতে যেখানে যায় সবাই দে আর ট্রুলি ট্যালেন্ট, এটা সবাই স্বীকার করে। কিন্তু কেন বাংলাদেশে তারা বিকশিত হতে পারে না? আমার কাছে আমার যেটা মনে হয়, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফার্স্ট ব্যারিয়ার। আমরা যদিও মনে করি আমরা ইংলিশ, আমরা অনেক কিছুতে অনেক দক্ষ, বাট আপনি যখন কোনো কিছু শিখে ভিতরে ঢুকতে যাবেন, নেটিভ ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই। তো সেই বাংলা ভাষায় পাইথন, আমি ওটা কিন্তু খুব বেসিক একটা বই, ওটা দিয়ে ডিপ লার্নিং এর সাথে কোনো সংযোগ নাই, বাট আমি ওই বইটা দিয়ে পাইথনের বেসিকটা আমি শিখেছিলাম। তারপরে তো আলহামদুলিল্লাহ আমার পিএইচডি শেষ করছি। এখন বর্তমানে আমি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্সগুলো এখন পড়াই, তাদের ল্যাব করাই, সবই মূলত এখন পাইথনে করা হয়। তো আজকের যে এই অনুষ্ঠানটা আপনার আয়োজন করেছেন রিসার্চ সোসাইটি, বিশেষ করে পাইথন লার্নিংটা বাংলা ভাষায়, যেটা আমাদের সবারই হয়তো মাতৃভাষা, যেহেতু এখানে ইন্ডিয়াতে যারা জয়েন করছেন ডেফিনেটলি তাদের মাতৃভাষা বাংলা হবে। সো এটা মনে করবো যে আমি একটা দারুণ একটা সুযোগ আপনাদের নতুন কোনো লার্নিং বা নতুন কোনো টুল শেখার ক্ষেত্রে। সবচেয়ে এক্ষেত্রে অবশ্যই জালাল ভাই বা আপনার টিম বা রিসার্চ সোসাইটি সবাইকে আমি এর জন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই। মানে আমরা এখন কর্মক্ষেত্রে এসে অথবা অনেক কিছু তো শেখাইতেই চাই, হয়তো কর্মক্ষেত্রের বাইরে ক্লাস এগুলোর বাইরে খুব বেশি সময় হয় না, কিন্তু আপনারা যে নিজেদের সময় ম্যানেজ করে এই যে আমাদের সোসাইটির জন্য যে কন্ট্রিবিউশন করছেন, এটা আমি মনে করবো হিউজ। তো এটা ছিল আমার ফার্স্ট লার্নিং অভিজ্ঞতা, যে আমি কিভাবে পাইথন শিখেছিলাম। তো আমি বলবো যে এই স্টোরিটা শুধু পাইথন শেখা না, এটা নতুন লার্নিং শেখার ক্ষেত্রে কম বেশি সবার অভিজ্ঞতাই আসলে এরকম। দেন এখন আমি আসি যে পাইথন আসলে শেখার গুরুত্বটা কি। পাইথন আমি একদম আরো মোটা দাগে বলি, এটা হলো একটা কম্পিউটিং নলেজ বা কম্পিউটিং টুল বা কম্পিউটার টুল আমরা বলতে পারি। আমরা এক সময় এখন থেকে 5-10 বছর আগে চিন্তা করতাম যে কম্পিউটার লাগে, মনে হয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তাদের হয়তো ডেফিনেটলি কম্পিউটার লাগে। বাট এখন আমরা সবাই বুঝি যে মেজরেই পড়াশোনা করি না কেন, কম্পিউটারের ব্যবহার আমাদের উচ্চশিক্ষায় বা গবেষণায় মাস্ট। সো আগের দিনের কথা বলি, এখন আমাদের বা এখনকার কথা যদি বলি, এই ডিজিটাল এরাতে আমরা ডেফিনেটলি আমাদের লাইফে এখন ডিজিটাল হয়ে গেছে। সো এই ডিজিটাল লাইফে আমরা প্রতিদিন মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডেটা জেনারেট করছি। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে বলি, হোয়াট এভার, আমাদের ট্রাভেলিং এ বলি, আমরা ডেটা জেনারেট করছি। সো গতানুগতিক অ্যানালিটিক্যাল টুল, স্ট্যাটিস্টিক্যাল টুল আমরা যদি কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রেই এই মেটা ডেটা বা মেসিভ ডেটা অথবা যেটাকে একাডেমিক ভাষায় বলে যে বিগ ডেটা, এই বিগ ডেটা অ্যানালাইসিস বা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে দে আর মোস্টলি ফেইল্ড। সেখান থেকে আসলে পাইথনের শুরু, যে গতানুগতিক যে টুলস গুলো আছে যেখানে তারা ফেইল, সেখান থেকে পাইথনের শুরু। সো এক কথায় বলা যেতে পারে পাইথন ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। প্রথম কথা, আহ এটা হতে পারে আপনার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে, বা অন্য যে কোনো ক্ষেত্রে বলেন না কেন, আপনি ফাইন্যান্সের ডেটা বলেন, মার্কেটিং এর ডেটা বলেন, ইঞ্জিনিয়ারিং এর ডেটা বলেন, ডেটা ভিজুয়ালাইজেশনের বলেন বা সিমুলেশনের কথা বলেন, আহ যে ক্ষেত্রে আপনি যেটাই কম্পিউটার নলেজ ইউজ করতে গেলে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট, সেক্ষেত্রে পাইথন ইজ ভেরি পাওয়ারফুল। শুধু পাওয়ারফুল না, এবং এটা আমার চোখে মোস্ট ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এটা C++ বা আদার্স ল্যাঙ্গুয়েজ সাথে আমরা তুলনা করি, যেখানে আমার 1000টা লাইন বা সিনটেক্স লাগে কোনো ইয়ে করতে, এটা রান করতে, পাইথনে হয়তো উইথ সেভারাল আমি মানে তো সেভারাল টেন্স লাইনে, মানে অল্প কিছু লাইনে সেটা পসিবল। আবার একটা কথা, যে এই যে আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট বা হোয়াট এভার কথা বলছি, আপনার শুধুমাত্র এখন স্ট্যাটিস্টিক্যাল টুলসেই কিন্তু আমাদের রিসার্চ সীমাবদ্ধ না। আর গোলাম দস্তগীর স্যার একটা কথা বললেন, আমরা যখন রিসার্চ করবো আমাদের একটা কথা মনে করতে হবে, দ্যাট শুড বি ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি যখন আপনার রেজাল্ট বা তথ্য উপত্যকে ক্রিটিক্যাল উপায়ে আপনি উপস্থাপন করতে যাবেন, আপনাকে ডেফিনেটলি পাওয়ারফুল বা অ্যাডভান্স কোনো টুলস আপনার ডেফিনেটলি ইউজ করতে হবে। তো এই জায়গাগুলোতেই আসলে এগুলো নিয়ে কথা বলে অনেক সময় চলে যাবে, যেহেতু আরো আমাদের আরো অনেক সম্মানিত গেস্ট আছেন, আমরা তাদের কথা শুনবো। তো আমি জাস্ট ছোট্ট করে বললাম যে এই কারণগুলো আসলে আমাদেরকে এই পাইথন টুলস বা পাইথন ল্যাঙ্গুয়েজ শেখার, আমাদের আমি মনে করব উচ্চশিক্ষায় বা গবেষণায় আমাদের অত্যাবশ্যকীয়। তো আরো একটা কথা, এই প্রোগ্রামে বা এই সামনে যে 2 মাস বা 2.5 মাস ব্যাপী যে কর্মশালা এখানে আপনারা পরিচালনা করবেন বা যারা শিখবেন, আমি মনে করি যে তারা শুধু পাইথনই শিখবেন না, সেক্ষেত্রে সামনের ওয়ার্ল্ড বা চ্যালেঞ্জিং, সামনের ওয়ার্ল্ডে আমাদের যে ডেফিনেটলি প্রতিদিন আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছি, সামনের ওয়ার্ল্ড আজকের থেকে আরো বেশি চ্যালেঞ্জ হবে। তো সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাও আসলে, আমাদের সেই অ্যাবিলিটিটা আমাদের জেনারেট করতে হবে। তো এই ট্রেনিং এর মাধ্যমে আমি মনে করি আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিকাশনার ক্ষেত্রেও হয়তো আরো বেশি আপনারা অগ্রসর হবেন, আরো নতুন ভাবে বিকশিত হবে, আরো নতুন নতুন দিগন্ত দিগন্ত উন্মোচিত হবে। তো এই বলে আমি আমার
বক্তব্য শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা এবং আমার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব মুজাহিদ। হ্যাঁ জি, এখন আমি চলে যাচ্ছি জনাব মোহাম্মদ সবাই আনোয়ার। সবাই যারা আছে সবাইকে একটু হাততালি দেওয়া হোক। ওকে, আমাদের ডক্টর মুজাহিদ সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। তো প্রত্যেকটা বক্তব্য শেষে সাধারণত অ্যাপ্রিসিয়েশন লাগে। ওকে জালাল, তুমি এটা ভুলে যাও কেন? তো সবাইকে লেটস গিভ হিম এ বিগ হ্যান্ড। ওকে, সবাই একটু হাততালি দাও হোক, একটু চাঙ্গা হোক ও সেটা। ওকে, ইলেকট্রনিক্যালি হোক অর ধন্যবাদ ধন্যবাদ স্যার। প্র্যাকটিক্যালি হোক। ওকে, এখন তো ইলেকট্রিক্যালিও হাততালি দেওয়া যায়, ওই যে রিয়াকশনের মোডে গিয়ে হাতের সাইনটাকে অন করা যায়, তো সেভাবেও দেওয়া যেতে পারে। ওকে, সেটা এই জন্য আমি বলি ক্যামেরা গুলো সবাই ওপেন করলে একদম লাইভ হবে, মনে হয় যে আমরা ফিজিক্যালি এখন আছি। হ্যাঁ, দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। সো হ্যাঁ, দ্যাটস ক্যামেরাগুলো ওপেন করেন। এটা হচ্ছে অনুপ্রেরণা। ঠিক, ক্যামেরাগুলো ওপেন করেন। জি, এখন আমি চলে যাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রহিম, পিএইচডি ক্যান্ডিডেট, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স, চায়না, এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, আমার সরাসরি উস্তাদ এবং শিক্ষক। তো জনাব আব্দুর রহিম, আপনার কাছে জানতে চাবো, বিশেষ করে আপনি শিক্ষক হিসাবে না, আপনি এখন ছাত্র আছেন, এখন পিএইচডি করতেছেন। তো এখন আপনার যে সময়, আমি যতটুকু জানি আপনি মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে আমার কাজ করতেছেন, সেক্ষেত্রে পাইথন কিভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে, বিশেষ করে আপনি এখন ছাত্র হিসাবে এবং যারা আসবে বাইরে উচ্চশিক্ষার জন্য অথবা দেশেই গবেষণা করবে, সেক্ষেত্রে পাইথনটা তাদের জন্য কি ধরনের কাজে লাগবে, আপনার নিজের গল্প দিয়ে বা কি সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন এবং সেগুলো কিভাবে সমাধান করবেন, এবং আমাদের যে কোর্স, সেই কোর্সটা কিভাবে তাদেরকে সহযোগিতা করবে। জি জনাব আব্দুর রহিম। ধন্যবাদ মডারেটর ডক্টর জালাল। আমি বিশ্বাস করি আমাকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং টু অল। আমি আব্দুর রহিম, আমি ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স এখানে ডক্টরাল স্টুডেন্ট হিসেবে আছি। আর মডারেটর জালাল বলেছে সে আমার শিক্ষক জীবনের প্রথম রিসার্চ ছাত্র, যদিও সে এখন আমার অনেক উপরে গবেষণায়। তো আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রিসার্চ সোসাইটির প্রত্যেকটি ট্রেনিং প্রোগ্রাম আমি শুরু থেকে ডক্টর জালালের শিক্ষক হিসেবে আমি প্রত্যেকটি প্রোগ্রামে পার্টিসিপেন্ট হিসেবে থেকে দেখার চেষ্টা করি, কিছু শেখার চেষ্টা করি। ও যেহেতু বাস্তব জীবনে আমার থেকে আগেও গিয়ে বাস্তবতা অর্জন করছে, তো রিসার্চ সোসাইটির এই মহতী উদ্যোগে আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের আজকের উদ্বোধক ডক্টর গোলাম দস্তগীর স্যার আছেন। আমি চায়না থেকে দুজন আমাদের সিনিয়র দেখেছি এখানে যারা শিক্ষকতায় আছেন, মুজাহিদ, ডক্টর মুজাহিদ, ডক্টর মোজাম্মেল, আই থিঙ্ক। আমার একজন ছাত্র এবং কলিগ আছেন আফজাল হোসেন অতিথি হিসেবে। আমি সমস্ত অতিথিদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা পার্টিসিপেন্ট আজকের এই প্রোগ্রামে, যারা কিছু শেখার উদ্দেশ্য করে যারা পার্টিসিপেন্ট হিসেবে এসেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি খুব গুছিয়ে কথা বলতে পারবো কিনা জানি না। জালালের প্রশ্ন ছিল যে পাইথনের বিষয়ে। এটা সত্য যে বাইরে আসলে টেকনিক্যালি সাউন্ড হতে হবে আর কি। আমি নিজেও একজন অ্যাসোসিয়েট প্রফেসর বাংলাদেশে, আমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইনাফ। আমি আমার এক্সপোজার স্যার গোলাম দস্তগীর স্যার যেটা বলেছেন যে আপনাকে ইনোভেটিভ হইতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, তো আইডিয়া জেনারেশনে আমার প্রফেসর সো মাচ হ্যাপি। বাট যখনই টেকনিক্যাল বিষয়গুলো না আসে, আমি নিজেও লজ্জিত হয়ে যাই। তো যাই হোক, বিভিন্ন ওয়েতে, বিশেষ করে ডক্টর জালালের যে রিসার্চ সোসাইটি এবং ডক্টর জালালের যে এক্সপিরিয়েন্স পাইথনে মেশিন লার্নিং এ, সেটা আমি কাজে লাগাই। তার সাথে আমি সরাসরি যোগাযোগ করার আমার সৌভাগ্য হয় অ্যাজ এ টিচার। তার ভিডিওগুলো নামে দেখার সুযোগ হয়, সে সবসময় আমার সাথে শেয়ার করে। তো টেকনিক্যালি সাউন্ড আমি কেন বলছিলাম যে বাস্তব অভিজ্ঞতা, এখানে আমার সাথে আরেকজন আমার ল্যাবমেট এসেছে নেপাল থেকে, সে সিভিল ইঞ্জিনিয়ার। তো দেশের প্রেক্ষাপটে বা শিক্ষার প্রেক্ষাপটে সে অবশ্যই টেকনিক্যালি সাউন্ড আমার থেকে বেশি। তো যখনই কোনো স্টুডেন্ট প্রফেসরদের কাছে টেকনিক্যালি সাউন্ড হয়, দ্যাট মিনস তার সফটওয়্যার হ্যান্ডেলিং ক্যাপাসিটি থাকে, আইডিয়া জেনারেট করার ক্যাপাসিটি থাকে, তখন সুপারভাইজারদের কাছে অ্যাকসেপ্টেন্স একটা আলাদা, এই ফ্লেভারটাই আলাদা। এটা বাস্তব অভিজ্ঞতা ছাড়া বোঝা যাবে না আসলে। যেমন আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আমার একটা ডাটা কালেকশনের অসুবিধা হচ্ছিল, তো
তো প্রফেসর আমাকে একটা নেচারের পেপার দিয়ে বললো যে তুমি এভাবে কালেক্ট করো না কেন। তা আমি নেচারের পেপার তো বুঝতেই পারতেছেন, নেচারের পেপার পড়লাম, দেখি যে আহ, ওদের তো ইনোভেটিভ মেথোডোলজি একেবারে। তো আমি পারলাম না, পরে আমি বাংলাদেশি একজনের সাথে যোগাযোগ করেছি, সে আমাকে হেল্প করবে আশ্বস্ত করেছে। তো পরে আমি সুপারভাইজারকে বললাম যে সুপারভাইজার, প্রফেসর, দিস ইজ দ্য সিচুয়েশন, তো হোপফুলি আমি ডাটাটা পাবো আর কি। তো প্রফেসর সাথে সাথে অফার দিয়ে বসলো, তো তোমার সেই জিআইএস এক্সপার্টকে আমাদের ল্যাবে নিয়ে আসো। তো মানে আমার উদাহরণটা আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, এবং উদাহরণটা এই জন্য দিলাম যে কত বড় অ্যাকসেপ্টেন্স, কিছুই জানে না সে, তার এজ কেমন, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কিছুই না, সে সরাসরি স্কলারশিপের অফার দিয়ে বসে থাকলো যে সে যদি এক্সপার্ট হয় আমাদের ল্যাবে রিলেটেড একজন লাগবে, তুমি তাকে নিয়ে আসো। সুতরাং পাইথন বা অন্যান্য যে প্রোগ্রাম গুলো আছে, যার মধ্য দিয়ে না গেলে মানে এটা যেতেই হবে, এটার কোনো উপায় নেই। এগুলো অত্যন্ত আহ, বিশেষ করে গবেষণার জন্য এগুলো ছাড়া তো গবেষণা কোনো সম্ভবই না। আর এবারে যে রিসার্চ সোসাইটির প্রোগ্রাম, যে একসাথে আপনার অ্যানালিসিস, ভিজুয়ালাইজেশন এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সবকিছু পাইথনের মাধ্যমেই করবে। আমাদের মুজাহিদ স্যার বলছেন যে ম্যাটল্যাব, আমার প্রফেসরকে আমি দেখেছি এখানে, উনি ম্যাটল্যাব এক্সপার্ট। উনি বলছে যে তুমি ম্যাটল্যাব ইউজ করো, এটা করো, ওটা করো, প্রচুর উদাহরণ দেয়। তো এই একসাথে যে প্রোগ্রামটা, এখানে অনেক কিছুই শেখার আছে আমি বিশ্বাস করি। এবং এই টেকনিক্যালি সাউন্ড হওয়াটা যে কত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে যে রিসার্চ, যে মেন্টালিটি, রিসার্চ, আমরা এখানে যারা এসেছি আমি বিশ্বাস করি যে সকলেরই রিসার্চ করার ইচ্ছা। রিসার্চ সোসাইটি শুধু রিসার্চের যে এই টুলগুলো শেখায় সেটাও না। আপনারা জালালের ভিডিওগুলো দেখবেন, আইএলস থেকে শুরু করে সুপারভাইজার খুঁজে নেওয়া থেকে শুরু করে ফান্ডিং কিভাবে পাওয়া যায়, কি কি কোন দেশে কি কি ধরনের ফান্ড আছে, প্রত্যেকটা জিনিসে যেভাবে সুন্দর করে উপস্থাপন করে আমি গর্বিত হই। জালাল যখন এই কাজটা শুরুতে করছিল, আমার অনেক কলিগ আমাকে বলতো যে তোমার ছাত্র এটা কি করে। আমি বলছি যে কি করে আগে দেখি, 5 বছর 10 বছর তাকে অবজার্ভ করি, রিড করি, কি করছে দেখি। তো আজকে আমি সত্যি মানে আবেগে আপ্লুত। আমি ও আমাকে পরিচয় দিলে শিক্ষাগুরু, এবং এটা সত্য, আমি ওর জীবনের প্রথম রিসার্চ, জালালের প্রথম পেপারটাই মনে হয় আমার সাথে, যদিও এটা একবারে নর্মাল একটা পেপার ছিল। কিন্তু আজকে অত্যন্ত ভালো লাগছে যে সে এই যে দেশের প্রতি আমাদের গেস্ট স্যাররা কিন্তু বলেছেন যে একজন বিদেশে পোস্টডক করার জন্য যে কত ব্যস্ততা, এর বাইরেও যে সে চেষ্টা করে যাচ্ছে দেশের মায়ার টানে বা কিছু শেখানোর জন্য। এখান থেকে কিন্তু সবাই শিখবে তা না, আমরা এখানে কত 85 পার্টিসিপেন্টস আছি। হ্যাঁ, ম্যাক্সিমাম হয়তো বা 10 জন, 5 জন, 15 জন, 20 জন ভালো করবে। আর 1-2 জন যদি এখান থেকে ভালো করে সোসাইটিতে অবদান রাখতে পারে, এটাই আমি মনে করব জালালের সার্থকতা। তো আমি বিশ্বাস করি সোসাইটি আরো অনেক দূর এগিয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আচ্ছা আমি কি ছাড়ছি জানি না, আমি একটু চিন্তা করছিলাম যে কি কিভাবে বলবো। তো বাস্তব জীবনে এটার কোনো বিকল্প নাই যদি কারো। আর আরেকটা বিষয়, হ্যাঁ, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আমি ভুলে যাচ্ছিলাম, যে আমাদের দেশে আমরা যারা ছাত্রছাত্রী, আমার নিজের প্রচুর স্টুডেন্ট আমরা পড়াই, বা আমরা যারা বিশেষ করে গ্রাজুয়েশন ইউনিভার্সিটিতে পড়ি, আমরা শুরুতেই মনে করি যে দেশে একটা হোয়াট এভার বিসিএস বা ব্যাংকার বা একটা ভালো জব করতে হবে। বিষয়টা কিন্তু এমন না। আমি আমার ছাত্র জালালকে স্কোপ বেসিসে আমি তাকে, একটা জায়গায় সুযোগ হয়েছিল, আমি তাকে অফার করেছিলাম যে জালাল তুমি এখানে আসো লেকচারার হিসেবে। তো আমি পরক্ষণে আবার চিন্তা করে দেখলাম যে আমার ছাত্র জালাল যদি কোরিয়াতে পোস্টডক করে, তার স্যালারি হবে মোটামুটি বাংলাদেশি টাকায় 3.5 লাখ টাকা। আর বাংলাদেশে একজন লেকচারারের বেতন 31,000 টাকা সর্বসা করলে। তো এই যে সোশ্যাল স্ট্যান্ডার্ডস, এই যে সামাজিক একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য যারা রিসার্চ করবে, বিশেষ করে আমি পরবর্তীতে দেখেছি যে জালালের অনুপ্রেরণা পেয়ে আমাদের বাবুল সবকিছুই সে ডেভেলপ করে, বাবুল ডেভেলপার হয়ে গেছে। সে টেকনিক্যালি খুবই সাউন্ড, আমি বিশ্বাস করি সে অনেক ভালো কিছু করবে। তো এই নলেজটাকে, মানে এই ইন্টারেস্টটাকে গ্রো করতে হবে। আমরা যেমন কম্পিটেন্সি বাড়াবো, ইন্টারেস্টটাও গ্রো করতে হবে। যেমন স্যার বলছেন, আমাদের দস্তগীর স্যার কিন্তু বলছেন যে আমাদেরকে আসলে বাইরে থাকার মতো কম্পিটেন্স এবং চ্যালেঞ্জ ধরে রাখার, চ্যালেঞ্জ নেওয়ার যোগ্যতা থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস থাকতে হবে। তো আমি বিশ্বাস করি আমরা যারা এখানে এসেছি সবারই গবেষণায় আগ্রহ রয়েছে, সকলেই ভালো করবে। তো তাদের ভালো করার বেসিসে রিসার্চ সোসাইটির এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমি পরিশেষে এই একের ভিতর সব ট্রেনিং প্রোগ্রামে আমরা যারা যুক্ত হয়েছি সকলের সুস্থতা, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। জি, ধন্যবাদ স্যার। এখন আমি আমাদের শেষ সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আফজাল হোসাইন, পিএইচডি ক্যান্ডিডেট রিসার্চার, টাইফুন রিসার্চ সেন্টার, ডিজিটাল ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া, এবং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। জনাব আফজাল হোসেন, আপনি হচ্ছে আমাদের শুরু থেকে রিসার্চ সোসাইটি যত প্রোগ্রাম, বিশেষ করে যত ধরনের ট্রেনিং আপনি এর সাথে সম্পৃক্ত ছিলেন, আপনি নিজেও শিখছেন। এখন আপনি বাইরে আসছেন, বিশেষ করে আমার ল্যাবে আপনি এখন পিএইচডি করতেছেন। তো এখন এই পিএইচডি করতে আসে যে কোডের যে সমস্যা বা টেকনিক্যাল যে সমস্যাগুলো আপনি সম্মুখীন হচ্ছেন এবং নিজে আপনি কিভাবে সমাধান করতেছেন, এবং পরবর্তী যারা আসবে, আপনি একজন শিক্ষক, আপনার অনেক ছাত্রছাত্রী আছে, পাশাপাশি দেশের শিক্ষার্থী এখানে উপস্থিত আছে। আপনার রিয়েল লাইফ থেকে এগুলো কেন দরকার, বাস্তবতা কঠিন হলেও সেটা মেনে নেওয়া উচিত, এবং যে জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জন্য আমরা বলছি গবেষণা হোক উন্মুক্ত, নাথিং টু হাইড। তো আপনার সেই গল্পগুলো যদি একটু শেয়ার করেন, তাহলে আপনার দ্বারাই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে এবং তারা জেনে আসবে যে না, এইগুলো মানে কোডিং বা প্রোগ্রামিং না শিখে আসলে তারাও এই মানে সমস্যার সম্মুখীন গুলো হবে, এবং পিএইচডি বলি, মাস্টার্স বলি বা উচ্চশিক্ষা, সে তাদের জন্য একটা মানে সমস্যার সম্মুখীন হবে। সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন, জনাব আফজাল হোসেন। জালাল, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ জালালকে। জালাল আমার ইউনিভার্সিটির, আমাদের ফ্যাকাল্টির, আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, জালাল সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। সো আমরা সেম ফ্যাকাল্টি বিলং করি। সো আমি ওকে তুমি করেই বলি, বাট ও একাডেমিক কেরিয়ারে আমার থেকে অনেক আগানো, প্রফেশনালি অনেক আগানো। ওকে আমি প্রথমে খুবই ভালো বোধ করতেছি এরকম একটা প্রোগ্রামের সাথে সংযুক্ত হতে পেরে। এবং আজকে এই প্রোগ্রামের সাথে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে। আসলে আমি শুরু থেকে আলোচনা শুনতেছিলাম, অনেক সুন্দর সুন্দর কথা হলো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি চলে আসছে, এবং অনেক না, আই থিঙ্ক সব বিষয়গুলো অলরেডি চলে আসছে। আমার আসলে ওইভাবে বলার কোনো পয়েন্ট নেই। বাট আমি ইনফ্যাক্ট পিএইচডি শুরু করি গত বছর মার্চ থেকে, এখানে জেজু ন্যাশনাল ইউনিভার্সিটিতে, টাইফুন রিসার্চ সেন্টারে। সো আপনারা যারা পিএইচডি শেষ করছেন বা যারা পিএইচডি করতেছেন, সবাই জানেন একজন পিএইচডি ক্যান্ডিডেটের জন্য আসলে প্রথম বছরটা খুবই রাফ অ্যান্ড টাফ থাকে এবং খুবই চ্যালেঞ্জিং থাকে। আহ, আহ, আমাদের এখানে যারা আছেন প্রায় সবারই ব্যাকগ্রাউন্ড আইদার বাংলাদেশ অথবা ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার কথা বলতে পারবো না, বাট বাংলাদেশের যেটা বলতে পারি। তো আপনারা জানেন আমরা যখন আন্ডারগ্রেডে থাকি বা আমরা যখন মাস্টার্সে থাকি, আসলে আমাদের আব্দুল রহিম স্যার যেটা বললেন, আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের থিওরিটিক্যাল যে স্কিলস যেগুলো আছে, দে আর ভেরি মাচ প্রফিশিয়েন্ট অ্যান্ড সাউন্ড অ্যান্ড গুড এনাফ, whereas when it comes about technical skill, we are sometimes not up to the mark. This is the true reality. এবং যখন আমরা এই বিশেষ করে ইস্ট এশিয়ার যে কান্ট্রি যেগুলো, চায়না বলি, তারপরে কোরিয়া বলি, জাপান বলি, এই কান্ট্রিগুলোতে যারা আসি, whereas ওরা কিন্তু টেকনিক্যালি অনেক অনেক বেশি সাউন্ড, টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড। তো যেটা হয়, যেটা আমাদের যে ডিফারেন্সের জায়গাটা যেটা তৈরি হয়, আমাদের পূর্ববর্তী এক স্যার বলতেছিলেন যে আসলে যেটা হলো এই যে টেকনিক্যাল যে ডিফারেন্স, যেটা এটাই মূলত ওদের সাথে আমাদের ডিফারেন্সটা তৈরি করে দেয়। হ্যাঁ, এছাড়া থিওরিটিক্যালি আমরা যে খুব, আমরা আমাদের ছাত্রদের আন্ডারস্ট্যান্ডিং বা এই ধরনের বিষয় যে খুব খারাপ সেটা না, কিন্তু এই টেকনিক্যাল স্কিলটা না থাকার কারণে এদেরকে আসলে পিএইচডির প্রথম সময়টা খুবই স্ট্রাগল করতে হয়, যেটা আমিও আসলে আহ, আহ, পার করছি, স্টিল এখনো পার করতেছি। এখন প্রায় 11টা 41 বাজে, আমি আসলে ল্যাব থেকে কানেক্টেড। এই এভাবে আসলে এভাবেই চলে, 12টা 1টা 1:30 2টা এভাবেই চলে। সো এটা এটা বলার উদ্দেশ্যটা হলো এটা, এখন যে এটা যে আসলে আমাদের প্রথম যে ইনিশিয়াল যে স্ট্রেস যেটা হয়, স্ট্রেসের বড় কারণ হলো আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে এদের থেকে অনেক বেশি পিছিয়ে থাকি। তো এখন
এই ক্ষেত্রে যেটা বলা হলো যে আমরা, আপনারা যারা এই জায়গাতে আছেন, ডেফিনেটলি এটা আমরা গেস করতে পারি আপনাদের সবার আসলে রিসার্চের প্রতি প্যাশন আছে বা রিসার্চ ভালোবাসেন, সেজন্য এই জায়গাতে আসা। কিন্তু আমরা যারা রিসার্চে যারা আসবেন বা যারা আছেন, তাদের আসলে জার্নিটা কিন্তু নট নেসেসারিলি জার্নিটা যখন আপনি পিএইচডি শুরু করবেন বা যখন আপনি রিসার্চ শুরু করবেন তখন থেকেই শুরু হয়, বিষয়টা সেটা না। বিশেষ করে আমার 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 পার্সোনাল রিয়েলাইজেশন যেটা, যে আমি এখন যে বিষয়গুলো শিখতেছি, পাইথন বলেন, ম্যাটল্যাব বলেন বা এনসিএল বলেন, যে বিষয়গুলো আমার কাছে এখন মনে হয়, এই বিষয়গুলো যদি আমি এখন না শিখে, এই বিষয়গুলো যদি আমি যখন আন্ডারগ্রেড যখন পড়াশোনা করে আসছি বা মাস্টার্সে যখন পড়াশোনা করে আসছি, তখন কিন্তু আমার জন্য অফুরন্ত সময় ছিল, তখন আমার জন্য অফুরন্ত সময় ছিল, আমার কোর্স ওয়ার্কের পাশাপাশি এই বিষয়গুলো পড়ার জন্য অফুরন্ত সময় ছিল। Whereas এখন যখন আমি এই বিষয়গুলোকে একদম বেসিক লেভেল থেকে একদম 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 শুরুর দিক থেকে যখন এই বিষয়গুলো আমাকে শিখতে হয়, তখন কিন্তু আমাকে আসলে দেখা যায় যে একটা প্রফেসরের যে এক্সপেকটেশন যেটা থাকে, অনেস্টলি সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আসলে ডেলিভার করা অনেক সময় কঠিন হয়ে যায়। সো এই জন্য যারা আপনারা ইন ফিউচার যারা রিসার্চে আসবেন বা এই ধরনের যারা কাজের সাথে সম্পৃক্ত হবেন, আমার কাছে মনে হয় এই রিসার্চ সোসাইটি বা এই ধরনের প্ল্যাটফর্ম যেগুলো আছে, এটা আপনাদের জন্য একটা গুড ব্লেসিং। সো আপনারা এই অপরচুনিটি গুলো যদি কাজে লাগান, ইন পার্টিকুলারলি আমি যেটা বলতে চাই, যারা একদম অনার্স এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, তাদের জন্য এটা খুবই ভালো সময়। আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শেখা শুরু করেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে, বাই দিস টাইম আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবেন, তখন ওই প্রোগ্রামিং স্কিলে আপনার ওই প্রোগ্রামিংটার উপরে আপনার খুব ভালো স্কিল গ্রো করবে। তখন আপনি রিসার্চ বলেন বা অন্য যে কোনো জায়গাতে প্রফেশনাল হিসেবে যখন কাজ করতে যাবেন, তখন দেখবেন যে কাজগুলো আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখে আসছি, আমি যেটা জালাল যেটা বললেন, আসলে আমি রিসার্চ সোসাইটির বিভিন্ন প্রোগ্রামগুলোর সাথে একদম শুরু থেকেই সম্পৃক্ত ছিলাম। যেটা আমাদের ছাত্রদের ক্ষেত্রে যেটা হয়, প্রথম যারা, আমি কতক্ষণ সময় নিতে পারবো, যেহেতু অলরেডি প্রায় 5 মিনিট আসলে সময় দাও, তারপরেও ওকে, আমি 2-3 মিনিটের ভিতর শেষ করব। জি। যেটা আমাদের ছাত্রদের ক্ষেত্রে যেটা হয়, প্রথম একটা প্রোগ্রামিং বা প্রথম যখন কোনো একটা নতুন বিষয় আমরা শিখতে যাই, প্রথম দিকে আমাদের যেটা উৎসাহ বলি, উদ্দীপনা বলি, এটা খুবই খুবই একদম বেশি থাকে, বেশি থাকে যে না, এটা আমাকে শিখতে হবে বা এটাই করতে হবে। কিন্তু যেটা হয়, সময়ের সাথে সাথে দেখা যায় যে আমাদের এই উৎসাহটা বা আগ্রহটা এটা থাকে না। যখনই এই সময়টা চলে আসে যে উৎসাহ বা আগ্রহটা থাকে না, তখনই কিন্তু আমাদের যে কার্ভ যেটা আছে, সেই কার্ভটা কিন্তু ডাউনওয়ার্ড হয়ে যায়। এটা কিন্তু সব থেকে একটা খারাপ বিষয়। তো এখন যারা এই ধরনের প্রোগ্রামিং, প্রথম আপনার কাছে 2টা বা 3টা ক্লাস খুবই ভালো মনে হবে যে না, ঠিক আছে ঠিক আছে, তারপর এমন একটা সময় আসবে যখন মনে হবে যে না, এটা আইদার এটা কঠিন, বা না এটা, এটার জন্য আমি না, বা এটা ভালো লাগতেছে না। ওই সময়টা খুবই ক্রিটিক্যাল, ওই সময়টা ক্রিটিক্যাল। তো আপনি যদি ওই সময়টা পার করতে পারেন, আপনার অনেক সময় অনেক ভালো লাগবে না, অনেক 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 টুলস আছে বা অনেক মেথডস আছে যেটা ভালো লাগবে না, কিন্তু তারপরে যদি ওই সময়টাকে আপনি অতিক্রম করতে পারেন, তখনই কিন্তু আপনি নতুন কোনো একটা বিষয় বলেন বা নতুন কোনো একটা স্কিল বলেন, এটা অ্যাকোয়ার করতে পারবেন। সো আমার কাছে মনে হয় এই যে রিসার্চ সোসাইটি যে উদ্যোগটা আহ পরিচালনা করতেছেন, এটা খুবই একটা ভালো বিষয়। এটা আমি মাঝে মাঝে ফিল করি, এটা যদি আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম, তখন যদি এই ধরনের কোনো প্ল্যাটফর্ম থাকতো, তাহলে আমার মনে হয় আমি বর্তমানে যে অবস্থায় আছি, ডেফিনেটলি এর থেকে ভালো অবস্থানে থাকার সুযোগ হতো। সো আমার কাছে মনে হয় যে এই প্রোগ্রামটা যেটা, যে পাইথন প্রোগ্রামটা, এই জায়গাতে প্রোগ্রামিং থেকে শুরু করে আমাদের রিসার্চের সাথে আমাদের ডেটা অ্যানালাইসিস বলি, দেন ডেটা ভিজুয়ালাইজেশন বলি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলি, মোটা দাগে রিসার্চের সাথে যে বিষয়গুলো দরকার, সে বিষয়গুলোর অল্প অল্প করে হলেও সবকিছুর কম্বিনেশন আছে। সো আপনারা যারা আর্লি কেরিয়ার রিসার্চার যারা আছেন, বা যারা রিসার্চ করা বা রিসার্চের প্রতি যাদের প্যাশন আছে, তাদের জন্য আমার মনে হয় এটা খুবই একটা ভালো স্টার্টিং। আর পাইথন তো, পাইথন যেটা বলা হয়, পাইথন হলো এখন যদি আপনি যদি র্যাঙ্কিং দেখেন, যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার ভিতর আই গেস এটা টপ 2-র ভিতরে আছে বা টপ 2-3-র ভিতরে আছে। আর পাইথন হলো রিসেন্ট এখন ফার্স্ট পজিশনে চলে গেছে পাইথন।
হ্যাঁ হ্যাঁ, এই যে এক ভাইয়া বললেন যে যে পাইথন হলো আসলে অনেকটা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। পাইথন অন্য আপনার সি প্রোগ্রামিং বলেন, জাভা বলেন বা পার্ল বলেন, অন্য যে প্রোগ্রামিং যেগুলো বলেন ওগুলোর সিনট্যাক্স গুলো যতটা কঠিন, whereas আমাদের পাইথন আমরা ন্যাচারাল আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে ইউজ করি পাইথনটা অনেকটা সেরকম। আর পাইথনের সবথেকে বড় সুবিধা হলো এটা হলো ওপেন সোর্স। ওপেন সোর্স হওয়ার কারণে আপনার সবকিছু অনলাইনে অ্যাভেলেবেল। আপনি যে কোনো টিউটোরিয়াল বলেন, যে কোনো লাইব্রেরি সম্পর্কে বলেন, যা কিছু বলেন না কেন, যে কোনো মডেল বলেন, প্যাকেজ বলেন, সবকিছু সহজে অ্যাভেলেবেল হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি কোনো একটা বিষয় ঠেকে যান, কোনো একটা বিষয় আপনি বুঝতেছেন না বা পারতেছেন না, আপনি জাস্ট এটা সিম্পলি গুগলিং করেন বা এটা সার্চ দেন, সব চলে আসবে। আর রিসেন্ট যেটা আমার মনে হয় যে টেকনোলজির ক্ষেত্রে যেটা বড় একটা বিপ্লব হয়ে গেছে, সেটা হলো যে আমাদের যে বিভিন্ন যে এআই বেসড যে চ্যাট বট গুলো আছে, আপনার চ্যাট জিপিটি বলেন বা অন্য যে এই চ্যাটবট যেগুলো আছে, এগুলো পার্টিকুলারলি অন্যরা কিভাবে কি বলে জানি না, বাট আমি যেহেতু শিক্ষার্থী আমি দেখি বিশেষ করে পাইথন বা এই ধরনের যে প্রোগ্রামিং যেগুলো আছে, এই প্রোগ্রামিং গুলোর ক্ষেত্রে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এই ধরনের এআই টুলস গুলো অনেক বেশি হেল্পফুল। আপনি যে কোনো একটা কোড, আপনি একটা কোড বুঝতেছেন না, একটা সিনট্যাক্স বুঝতেছেন না, আপনি জাস্ট সিম্পলি এটা কপি করে দেন ও জায়গাতে এবং এটা প্রশ্ন করেন, এটা এটা কি, এটা কেন, এটা কেন, এটা কেন, দেখবেন যে এটা খুব সুন্দরভাবে এক্সপ্লানেশন আসে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্লানেশন গুলো আসে খুবই প্লেন ল্যাঙ্গুয়েজ। এবং ও আপনি যদি ওইটা ব্যবহার করেন এবং ওকে ইনস্ট্রাকশন দেন, দেখেন যে আপনি এটা আপনাকে বিভিন্ন সমস্যা যেটা একদম একদম ইন্টারাক্টিভলি আপনাকে এটা হেল্প করবে, যে এটা এটা এভাবে সলভ করা যাবে, এটা এভাবে এভাবে এভাবে। সো এইটা গত 10 বছর আগে বা তার আগে এটা কিন্তু সম্ভব ছিল না। সো আমাদের কাছে এখন যে টেকনোলজি গুলো আছে, সেই টেকনোলজি গুলোর যদি আমরা ইউটিলাইজ করি এবং আমাদের আশপাশে যে রিসোর্স গুলো আছে এগুলো যদি ইউটিলাইজ করি, so আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি। এবং রিসার্চ সোসাইটি ডেফিনেটলি খুব ভালো কাজ করতেছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলছেন যে জালালের যে উদ্যোগটা এটা আসলে ট্রেমেন্ডাস বিষয়, বিশেষ করে বাংলাদেশের আসপেক্টে। আমাদের যে বিষয়টা হচ্ছে, জালাল চায়না থেকে পিএইচডি করছেন, দেন কোরিয়া থেকে পোস্টডক করতেছেন, এবং রিসার্চ সোসাইটিতে বিভিন্ন সময় বিভিন্ন গেস্ট আসেন, তারা তাদের যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তাদের যে এক্সপিরিয়েন্স যেগুলো, সেই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু তারা শেয়ার করেন। তার মানে হলো যদিও আপনি বা আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকলেও জালাল কিন্তু বিদেশে যে রিসার্চ গুলো হয় বা ছাত্ররা যে রিসার্চ গুলো করে, তারা যে চ্যালেঞ্জ গুলো ফেস করে, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছে বা এটা কিন্তু আপনাদেরকে কানেক্ট করতেছে। তার মানে হলো এটা এটা হিউজ, এটা আমরা এটা বুঝতেছি না, বাট সে কিন্তু ওয়ার্ল্ডে যে লেটেস্ট যে রিসার্চ টুলস, ইন পার্টিকুলারলি যারা যেহেতু অ্যাটমসফেরিক সায়েন্স বা অ্যাটমসফেরিক ফিজিক্স তার এক্সপার্টাইজ, সে ওই লেভেল ওই ডিসিপ্লিনে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে। তো যেটা হচ্ছে যে আপনার এই প্ল্যাটফর্মটা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের যারা তরুণ যারা আছেন, তরুণ যারা রিসার্চ করতে চান বা রিসার্চে আগ্রহী, তাদের জন্য কিন্তু এটা একটা জাস্ট ভালো প্ল্যাটফর্ম আমি মনে করি। এবং এই প্ল্যাটফর্মে আপনাদের রিসার্চের প্রায় সকল আনুষঙ্গিক বিষয়গুলো আছে, রিসার্চের পেপার রাইটিং থেকে শুরু করে, দেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের কিভাবে প্রফিসিয়েন্সি বাড়াবেন, সব বিষয়গুলো আছে। সো এটা আসলে আমার মনে হয় যে একটা অন স্টপ সার্ভিস। হ্যাঁ, একটা প্ল্যাটফর্মের ভিতরে আসলে সবকিছুর সমন্বয়, এটা অনেক সময় পাওয়া খুব কঠিন। সো আমার মনে হয় আপনারা যারা আছেন পাইথন প্রোগ্রামিংটার এই যে ক্লাস যেগুলো হবে সবাই মনোযোগ সহকারে শিখবেন, এবং এটা আপনাদের যে ভবিষ্যৎ যে আপনাদের প্রফেশনাল লাইফ, এটা আপনাদের অনেক কাজে আসবে। এবং পরিশেষে আমি এই যে আপনারা যারা আছেন এই প্রোগ্রামে আপনাদের সবার অনেক সফলতা কামনা করতেছি, এবং আমাদের আজকের যারা গেস্ট যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আবারও আমি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এবং এর যে মূল যে কারিগর ডক্টর জালাল, ওনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু পিএইচডি সময়টা খুবই কঠিন থাকে, চ্যালেঞ্জিং থাকে, যাতে করে আমি এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
সালাম রহমতুল্লাহ। সবাই একটু হাততালি দেন। কেন জানি আমার একটু ইয়ে হয়ে গেছে, ইনএক্টিভ হয়ে গেছে। ক্যামেরা গুলো অন করেন। আমরা তো আছি দেশে ভাই, আমার এখানে 11টা 51 বাজে, সারাদিন ল্যাবে আমি কাজ করছি, তারপরও আছে একটু ইয়া হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, এনার্জি থাকতে হবে। আর আমরা বাঙালি না। যাই হোক, আমি এখন হচ্ছে যে আরেকটু যারা শিক্ষার্থী আছে তাদেরকে মোটিভেট করার জন্য আমি বাবুলের কাছে যাব। যাওয়ার আগে আমি একটু গল্প দিয়ে শুরু করি। সেক্ষেত্রে হচ্ছে যে আমি রিসার্চ সোসাইটিতে প্রশিক্ষণ দেওয়ার পরে আমার হাতে গড়া শিক্ষার্থী, তাদের এখন আমি সুপারিশ করে ইউএসএ 3জন ছাত্রছাত্রী গেছে আমার, অস্ট্রেলিয়াতে আছে, জাপানে আছে, চায়নাতে আছে। তার মধ্যে থেকে এর মধ্যে ফ্যাকাল্টি হচ্ছে 2জন, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার ছাত্রী, আমার সাথে বইও আছে তার পাইথনে। তারপর বরিশাল বিশ্ববিদ্যালয় আছে এবং অন্যান্য আরো কিছু বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু তাদের মধ্যে থেকে সবচেয়ে খারাপ ছাত্র এবং সবচেয়ে কম সিজিপিএ, যেটা 3-র নিচে, যেটা কল্পনাও করতে পারবেন না, সেই ছাত্ররা প্রথম হচ্ছে যে বাবুল। প্রথম যখন আমি রিসার্চ সোসাইটির একটা কোর্স দিই, সেখানে হচ্ছে PS2 ক্যারিয়ার ক্লাব থেকে স্ট্যাটিস্টিক্স এর SPSS এর একটা ক্লাস, সেখান থেকে হঠাৎ করে বাবুল নামে, আমি চিনতাম না, বাবুল মিয়া, সে হচ্ছে রংপুরের। তখন সে আরো লোকাল ভাষায় কথা বলতো রংপুরের। হঠাৎ করে আমাকে দিছে, ভাই মুই তো রংপুরের, যা হোক রংপুরের সে ছেলে, আমার সাথে যেহেতু উত্তরবঙ্গে আমার বাসা পঞ্চগড়ে, কানেক্টেড হওয়ার পরে সেই বাবুলকে তখন থেকে আমি দেখছি তার যে একটা আগ্রহ। তার সিজিপিএ অনেক কম, মানে সবচেয়ে কম সিজিপিএ আমার ছাত্রছাত্রীদের মধ্যে বাবুল। সেই বাবুলকে হাতে করে সে এখন কিন্তু শিক্ষক, অথচ একসময় কিন্তু ছাত্র হিসেবে ছিল। সে স্ট্যাটিস্টিক্স শিখছে, পাইথন শিখছে, আমার কাছে এনসিএল শিখছে। শিখার পরে যখন আমি তার দেখলাম যে না, সিজিপিএ থাকলেও তার যে থিঙ্কিং, মানে তার যে এবিলিটি, আর গোলাম নবী স্যার যে কথাটা বলছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি বাবুলের মধ্যে যে জিনিসটা ফেস করি। তারপর হচ্ছে যে আমি যখন এই পড়াতাম, আমি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতাম, ক্রিটিক্যালি যে আনসার গুলো বাবুল দিত, পরবর্তী আমরা জানা এই ছেলে ভালো হলো, অনেক দূর আগাবে। কিন্তু সবচেয়ে কম সিজিপিএ হওয়ার পরেও পরবর্তী তাকে আইএলটিএস দেওয়াইলাম, প্রোগ্রামিং শিখাইছি, শেখানোর পরে পেপারও পাবলিশ করাইছি আমার সাথে। এরপর আমার রিকমেন্ড করে এখন কিন্তু সাউথ কোরিয়াতে সে মাস্টার্স এবং পিএইচডি তে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আছে। এবং ওর যে লেভেল আরো অনেক দূরে, এবং শুধু এই ফিল্ডেই না, সে কিন্তু ওয়েবসাইট ডিজাইন, আমাদের রিসার্চ সোসাইটির যে ওয়েবসাইট, টোটালি কিন্তু বাবুলের অবদান। বাবুল সেগুলো করে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এবং টেকনিক্যালি সে অনেক আরো কাজ করে, যেগুলো আমি মানে এখন আর শেয়ার করতেছি না। সে জিআইএস ট্রেনার, অন্যান্য প্রশিক্ষণও সে দেয়। তো বাবুলের কাছে আমি যাবো, সময় খুব কম দিব কারণ আমাদের রাত অনেক বেশি হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে শেষ করবা। বাবুল, তোমার এই যে গল্পগুলো বললাম, এর মধ্যে তোমার হচ্ছে যে এক হচ্ছে তুমি ছাত্র ছিলা, এখন রিসার্চ সোসাইটি দাও শিক্ষক হিসেবে আছো, আবার এখন তুমি পিএইচডি ক্যান্ডিডেট। সো কিভাবে তুমি হচ্ছে যে এই যে প্রোগ্রামিং কোডিং কেন দরকার, কিভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করবে, বিশেষ করে আমাদের যে স্লোগান গবেষণা হোক উন্মুক্ত, বাংলাদেশ কিভাবে এই বিষয়গুলো আগাবে, এই বিষয় নিয়ে তোমার অভিজ্ঞতা শেয়ার কর বাবুল। সবাইকে শুভরাত্রি। আমার এখানে আসলে অনেক রাত, তো বাংলাদেশে যারা আছেন তাদের হয়তো সন্ধ্যা পার হলো আর কি। তো এখন আমি এখানে যে প্ল্যাটফর্মের কথা বলতেছি, আসলে সেই প্ল্যাটফর্মের কথা বলার যে যোগ্যতা বা আমরা যেটাই বলি না কেন, সেই যোগ্যতার সিটে ফোটা আসলে আমার জীবনে প্রিভিয়াস দা 4 ইয়ার, মানে 4 বছর যদি আমি পিছনে যাই, 5 বছর পিছনে যাই, তখন আমার এই যোগ্যতা বা এই সৌভাগ্য আসলে আমার হয়নি। এখন আমার সামনে আসলে অনেক গুরুজন আসলে অনেক কথা বলে গেছে, তো এখানে মোটিভেশন দেওয়ার মতো সেই যোগ্যতা আসলে আমার নাই। আমার গুরু আছে, আমি আসলে বেশি কথা বলতে চাই না। তবে একটা কথা বলবো, আমার আমি আসলে বঙ্গবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের একটা বিশ্ববিদ্যালয়, এখানে আমার ডিপার্টমেন্ট, আমি ফার্স্ট ব্যাচ, এবং আমার ডিপার্টমেন্টে যদি রেজাল্টের তালিকা করি 200 জনের মধ্যে আমার রেজাল্ট শেষের দিকে হয়তো 1-2 নম্বরে থাকবে আর কি। আমি সব থেকে খারাপ স্টুডেন্ট। তো সব থেকে খারাপ স্টুডেন্ট, এবং স্যারদের কাছে, আমার যারা শিক্ষক ছিল তাদের কাছে সব থেকে নিগৃহীত আর কি। আমার কোনো মানে কোয়ালিটি নেই আর কি, এরকম। তো যাই হোক, এটা বাংলাদেশের প্রেক্ষাপট। তো ওই প্রেক্ষাপটে আসলে আমি চিন্তা করে যদি বলি, তাহলে এখন আমি যেখানে পিএইচডি করতেছি, ওয়ার্ল্ডের যদি টপ 2-3টা ল্যাবের কথা বলি, জিএফডিএল আমরা অনেকেই নাম শুনছেন হয়তো, জিওস্পেশাল যে ল্যাবরেটরি, নাসার। আমি যে ল্যাবে কাজ করতেছি, এই ল্যাবের সাথে কোলাবোরেশনে আমরা কাজ করতেছি বর্তমান। তো আজকের এই অবস্থানে আসার পিছনে আমার সামনে যে মানুষটা বসে আছে, আমার যদি রিজেকের ফয়সালা করে থাকে উপর আল্লাহ, তো তার হাত দিয়ে আসলে আমার আজকে এতদূর আসা। তো তাকে আমি আমার সারা জীবন হয়তো মনে রাখতে হবে। আমার শুধু আমি না, আমার পরিবার, শুধু আমাকে না, আমার মতো অনেক মানুষকে তিনি তৈরি করছেন। হয়তো অনেকে তাকে হয়তো চেনেও না, কিন্তু তার নামটা জানে, ডাক্তার জালাল নামে একটা ওয়েবসাইট আছে, তার একটা ফেসবুক পেজ আছে, এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে। তাকে হয়তো চেনে না কেউ কোনোদিন, কিন্তু পৃথিবীর অন্য অন্য জায়গা থেকে তাকে হয়তো প্রতিদিন 1-2 জন
হয়তো তারা স্কলার তারা মেইল করে যে আমি প্রোগ্রামিং এই সমস্যাটায় পড়ছিলাম, আমাকে একটু সাহায্য করা যায় কিনা। তো এই মানুষটা আসলে আমাকে চেনে জন্য সাহায্য করে এরকম না। এখানে আপনারা যারা 80 জন আছেন, তারা হয়তো জীবনে কখনো কোনো প্রোগ্রামের বিষয়ে সমস্যা হইলে এই মানুষটা আপনাকে সাহায্য করবে। তবে আমার কথা যদি আমি বলি, তো আজকের পিএইচডি করার পিছনে আমার কোডিং স্কিলটা আমাকে খুব বেশি সাহায্য করেছে। যেটা আমার একাডেমিক স্কিল যেটা ছিল না, আমার পড়াশোনার যে রেজাল্ট যেটা ছিল না, সেটা আমাকে সাহায্য করছে। শুধু কোডিং এ আমি যদি একটু সাউন্ড না হইতাম, তাহলে আমি আজকে এখানে আসতে পারতাম না। তো সেই করোনাকালীন পিরিয়ড আমার জন্য আশীর্বাদ ছিল। এই মানুষের সঙ্গে পরিচয় হয়েছে এবং এসপিএসএস যে ডেটা অ্যানালাইসিস যে টুল, এটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। এখন আমি পাইথন, ম্যাটল্যাব, এনসিএল যা যা যে টুলগুলো আছে সবগুলো আমি নিজে ব্যবহার করতে পারি। এবং যখন কোনো প্রবলেম হয় ইন্টারনেট সার্চ করে আমি ঘটনাটা বের করতে পারি। তো এই ঘটনাটা বের করার জন্য স্ট্যাটিস্টিক, ডেটা অ্যানালাইসিস শিখতে হবে। এবং আমি যখন এখানে পিএইচডি করতে আসছি, আমার পিএইচডি বয়স মাত্র 8 মাস। তো 8 মাসেই আমার প্রফেসর আমাকে এত বেশি আমাকে নিয়ে সে গ্লাড যে বাংলাদেশি অন্যান্য তার স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট মানে তার অনেক ফ্রেন্ড আছে যারা বাংলাদেশ স্টুডেন্ট সুপারভাইজ করছে, অনেকে সেরকম মানে মানে কোয়ালিটেটিভ পারফরমেন্স দেখাতে পারে নাই। তো প্রফেসর মনে করছিল হয়তো এখানে সে আসবো, আমাকে নতুন করে শিখতে হবে। কিন্তু এখানে যারা কোরিয়ান আছে, তারা যেরকম করে ডেটা অ্যানালাইসিস করে, আমি তাদের সাথে কম্পিট করতে পারি আমি যখন ল্যাব মিটিং গুলো হয়। তো আমি এটা বলবো যে আসলে জীবন কখনো থেমে থাকবে না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে শুরু করতে হবে। তো কম্পিউটার স্কিল এরকম একটা জিনিস আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তো আশা করি সামনে আরো কথা হবে। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আহ ধন্যবাদ বাবুল। আর আমার সম্বন্ধে বেশি প্রশংসা হয়ে গেছে। আসলে আমি কিছুই করতে পারিনি। আমার আরেক ছাত্রের মধ্যে এখন শিক্ষক আমাদের জনাব মোহাম্মদ এমদাদুল হক বরিশাল ইউনিভার্সিটিতে আছে, কিন্তু তার বিশেষ কারণ, বিশেষ করে ফাইনাল পরীক্ষা তার, যার কারণে সে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে, যার কারণে আমি আর বাবুল কন্টিনিউ করব। কিন্তু আমি প্রথম যাকে পাই এমদাদুল হক সবচেয়ে সর্বকনিষ্ঠ আমার শিক্ষার ছাত্রছাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ। প্রথম সে পাইথন ট্রেনিং দিয়ে শুরু করে অন্যান্য প্রোগ্রামে ছিল, এসপিএসএস বিভিন্ন জায়গায় আমি ক্লাস নেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় সে প্রোগ্রামে থাকতো। কিন্তু এমদাদের মধ্যে যে স্যার যে কথা বললেন, ডক্টর গোলাম রহিম স্যার একটা বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি মনে করি সব ছাত্রদের মধ্যে এমদাদুল হক বয়স অনেক কম, কিন্তু ওর মতো আমি দেখি নাই। এবং আমাদের এই যে ট্রেনিং গুলোতে থাকবে, আমি যদিও পরবর্তীতে বলবো, পাইথন ট্রেনিং আমরা কিন্তু প্রতিটা সেশন শেষ হওয়ার পরে, আব্দুর রহিম স্যারও জানে, আমাদের কিন্তু ওই ইন্টারেক্টিভ সেশন বলি। ইন্টারেক্টিভ সেশন আমি রাখছি কেন? সমস্যার সমাধান করা। এই একটা সেশনের উপর, একটা বিষয়ের উপরে ক্লাস না হলে কি কি সমস্যাগুলো আপনি ফেস করছেন এবং আপনি আপনার ফিল্ডে কিভাবে ব্যবহার করতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে ইন্টারেক্টিভ সেশন থাকতো। এবং ইন্টারেক্টিভ সেশনে সবচেয়ে ভালো করছে এমদাদুল হক, এবং সে বেস্ট পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড পাইছে কয়েকটা প্রোগ্রামে। পরবর্তীতে আমি দেখলাম যে না, তাকে প্রশিক্ষণ দেওয়া যায় পরবর্তী, কিন্তু এখন সে শিক্ষক। তো এখনো সে ফাইনাল ইয়ার আছে বরিশাল ইউনিভার্সিটিতে। করোনা এবং অন্যান্য কারণে সে পিছিয়ে গেছে। তো আমি মনে করি যে সে ভালো করবে শুধু না, এবং আমার যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো করার তার সম্ভাবনা এখনো আছে, সে যদি মানে কন্টিনিউয়াস লেগে থাকে। তো এমদাদুল হক, তোমার অনুভূতি, তোমার এই প্রশিক্ষণ বিশেষ করে কেন দরকার, এই পাইথন ট্রেনিং গুলো খুব দ্রুত শেষ করবো, আমরা শেষের দিকে চলে যাবো, রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, এমদাদুল হক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জালাল ভাইকে। আসলে জালাল ভাই, আমি বলতে গেলে এইভাবে বলতে জালাল গুরু। মানে বাবুল ভাই যেটা বললো যে আমাদের সবারই গুরু। আমার যত কিছু অর্জন আছে তার 98% হচ্ছে জালাল ভাইয়ের মাধ্যমে, অর্থাৎ শুরুটা হয় হচ্ছে আমার এখান থেকে। যে আমি 2020 সালে যে প্রথম আরজিএস এর যে কোর্সটা আছে, সেই কোর্সের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়। তারপরে হচ্ছে পরবর্তী 2021 সালের পাইথনের যে কোর্সটা হয়, সেখান থেকে মানে প্রতিনিয়ত মানে ছিলাম, রিসার্চ সোসাইটির সাথে আমি সংযুক্ত ছিলাম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি যা কিছু শিখতে পেরেছি, আমি সবকিছু মানে আমার গুরুর কথা বলবো, তার থেকেই সবকিছু। তো আমি পাইথন কেন শিখতে হবে এই বিষয়ে জাস্ট একটু বলি। যেমন আমি ছোট একটা কাজ করছিলাম ফ্রিল্যান্সিং এর, খুবই ছোট একটা কাজ। তো সেখানে হচ্ছে 5142টা ডেটা ফাইল ছিল, এবং প্রতিটা ডেটা ফাইলের ভিতরে আপনার সর্বনিম্ন হলো 12 থেকে 14 লক্ষ করে ডেটা ছিল। তো নর্মালি যদি আমরা এই কাজটা এক্সেলে অ্যানালাইসিস করতে যাই, তাহলে হিউজ টাইম লাগবে, হয়তো 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর লেগে যেতে পারে, কারণ এত বড় ফাইল এবং এত কিছু যেটা হ্যান্ডেল করা কখনো সম্ভব না। তো জাস্ট এই পাইথন জানার কারণে, পাইথনের ডেটা অ্যানালাইসিস এই সেক্টরটা জানার কারণে আমার এই কাজটা লাগছিল অনলি 2 দিন। অনলি 2 দিনের কাজ ছিল আমার। একদিন ধরে কোড করছিলাম, আর একদিন ওইটা জাস্ট একটু রিভিশন দিয়ে রান করছি, আমার আউটপুট বের হয়ে গেছিল। তো শুধু এমন না যে হচ্ছে আমার
পাইথন জানা থাকলে যে আমার শুধুমাত্র হচ্ছে কি আমার একাডেমিক কাজে লাগবে এমনও না, আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আপনি ব্যবহার করতে পারবেন না। একাডেমিক বলেন, রিসার্চ বলেন, ফ্রিল্যান্সিং বলেন, জব সেক্টর বলেন, সব সাইটে যে কোনো ধরনের প্রবলেম আপনি এখান থেকে সলভ করতে পারবেন। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে কি, আমরা যারা জিআইএস ব্যবহার করে থাকি, এখন জিআইএস এই পাইথন এসব কিছু কি রিলেটেড হয়ে গেছে। এখন যে ওয়েব জিআই যেটা আছে সবকিছু পাইথন রিলেটেড, যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে আপনার পাইথন ব্যবহার করলে আপনার সব ধরনের কাজগুলো সহজ হয়ে যাবে। সুতরাং পাইথন প্রোগ্রামিং শেখাটা আসলেই অপরিহার্য একটা বিষয় প্রতিটা স্টুডেন্টের জন্য। তা আমি খুবই ছোট একটা মানুষ, খুবই ছোট। আর করোনার কারণে হয়তো এখন আমার হয়তো 2022 সালে আমার অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন হয়তো আমি পারি নাই, চলতেছে, ফাইনাল এক্সাম চলতেছে। তো ভাই আমাকে সুযোগ দিয়েছেন মানে ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আমার ফাইনাল এক্সাম থাকার কারণে আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না। আর আমি সব শেষে ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ দিতে চাই জালাল ভাইকে এবং বাবুল ভাইও আমার টিচার এই রিসার্চ সোসাইটির। তাদের হাত ধরেই আমার যাত্রা শুরু। তো অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ সবাইকে। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই গোলাম দস্তগীর স্যারকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যে এখন হচ্ছে যে আমার পর্ব এখন রিসার্চ সোসাইটির ইতিহাস আমি সংক্ষিপ্ত করব, রাত যেহেতু অনেক বড় বেশি হয়ে গেছে, এবং প্রশিক্ষণের বিস্তারিত আলোচনা, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব চলে যাব এবং শেষে আমরা অনুষ্ঠান শেষ করব। তো আমার মনে হয় আমার গল্পগুলো আপনাদের অনুপ্রেরণা যোগাবে। আমি আসলে বাংলাদেশের রিসার্চ গবেষণা বলতে কিছুই তেমন কিছু জানতাম না, সার্ভে কিছু রিসার্চ জানতাম, সেগুলো নিয়ে পরবর্তী ডক্টর আব্দুল সাত্তার স্যার, উনি যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করলেন ম্যাকুরি ইউনিভার্সিটিতে, আমি খুব সংক্ষিপ্ত করে বলবো এবং পাইথনের সাথে কানেক্টেড করব। তো উনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা প্রজেক্টে আমাকে দিয়ে কাজ করাইলেন। ওইখান থেকে ডক্টর কেভিন চ্যাং এর সাথে পরিচয় হলো, ম্যাকুরি ইউনিভার্সিটির প্রফেসর। পরবর্তী উনি আমাকে বললো যে তুমি আইএলটিএস দিছো ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে পাবলিকেশন নাই, পাবলিকেশন না থাকলে তুমি অস্ট্রেলিয়াতে সরাসরি আসতে পারবে না ম্যাকুরি ইউনিভার্সিটিতে। তো ম্যাকুরি ইউনিভার্সিটি তোমাকে আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে নিব, তবে তোমাকে হচ্ছে যে মাস্টার্স করে আসতে হবে বাইরে থেকে। তখন বললাম যে আমি তো বাইরে কাউকে চিনি না, আর চাইনিজ ভাষাটা খুব ভয় করতাম, চাইনিজ জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষাগুলো ভয় করতাম, যার কারণে কোনো চেষ্টা করি না। ইউরোপে আমি চেষ্টা করলাম আইএলস দেওয়ার পরে, ডক্টর গোলাম দস্তগীর স্যার সবই জানে আমার লাইফের হিস্টোরিতে। পরে সেই আইএলস এর সবকিছু স্যারের মাধ্যমে আমার সেখানে শুরু, আইএলস এর কোচিং সেন্টার, কোর্স করা, পরীক্ষা দেওয়া, সব ডক্টর গোলাম দস্তগীর স্যারের টাকা দিয়ে শুরু করা। তো যেহেতু পারিবারিক ভাবে হচ্ছে যে আমি অর্থনৈতিক একটু সমস্যায় ছিলাম এবং হচ্ছে টিউশনি করে চলতাম, যার কারণে আমি প্রতিষ্ঠানের নাম বলতেছি না, অনেক প্রতিষ্ঠান আছে, জিআইএস বাংলাদেশে খুব চলে, জিআইএসটা খুব পরিচিত, সেটা কোর্সটা করার জন্য আমি কয়েকবার গেছি। সেখানে ফি হচ্ছে 15,000 টাকা। যারা আজকে 500 টাকার কোর্স করতেছেন, আমি একটু গল্পটা মানে ওখান থেকে টেনে নিয়ে আসতেছি। 15,000 টাকা ফি, এবং স্টুডেন্ট হলে 10,000 টাকা দেয়। কিন্তু 10,000 টাকাটা ওই সময় আমার জন্য অনেক মানে একটা ইয়া ছিল, যে আমি টিউশনি করে চলা, আবার বাসায় টাকা দেওয়া। হ্যাঁ, তো কয়েকবার যাওয়ার পরে সেখানে আমি টাকার অভাবে আমি কোর্সটাই করতে পারিনি, জিএসএ কোর্সটাই করতে পারিনি। তো এই দুঃখগুলো আছে। এবং ভালো পাবলিকেশন না থাকার কারণে এবং দেশে জব না থাকার কারণে ইউরোপে আব্দুর রহিম স্যারও জানেন, আমার ইরাসমাস মান্দুস থেকে শুরু করে অনেক এই স্কলারশিপ গুলো আবেদন করলাম। পরবর্তীতে আমি প্রায় 7টা ইউনিভার্সিটি থেকে ইউরোপের আমি অফার লেটার পেলাম উইথ 70% স্কলারশিপ। কিন্তু 30% স্কলারশিপের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট অন্যান্য দেওয়ার দরকার, আমার বাবার ওই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টই ছিল না, আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টই নাই। তো আমি এগুলা কিভাবে দিব? তো তখন আমি একটা ইয়ার মধ্যে পুরো ডিপ্রেশনের মধ্যে কাজ করলাম। পরে ডক্টর আব্দুল সাত্তার স্যারের প্রফেসরের সাথে কাজ করার জন্য পরে ডক্টর কেভিন চ্যাং বললো যে ঠিক আছে, তোমার প্রোডাক্টিভ হইতে হবে, তুমি একটা প্রোডাক্টিভ মাস্টার ডিগ্রি নিয়ে আসবা, অর্থাৎ এই যে টেকনিক্যাল যে স্কিল গুলো ডেভেলপ করবা, দেন আমি তোমাকে সরাসরি অস্ট্রেলিয়াতে পিএইচডি তোমাকে নিব। তো ভালো কথা, আমি তো চিনি না কাউকে, বললো যে আমার ছাত্র আছে, মুইস্টে যাও চায়নাতে, আমি যে ইউনিভার্সিটিতে গেলাম। তো ওইখানে সে ইমেল করে পাঠাই দিল এবং বলে দিল জালালকে তৈরি করে আমার কাছে পাঠাবা প্রোডাক্টিভ ডিগ্রি। সেই জন্য এখানে এসে রিসার্চ কোনো কিছু করতে হয় না, সে কিন্তু প্রোগ্রামিং কোডিং কিছুই জানা, সার্ভিস ছাড়া কিছুই জানে না। তারপরে যখন আমি চায়নাতে গেলাম, যাওয়ার পরে মনে হচ্ছে যে আমি একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছি, কিচ্ছু জানি না। ওইখানে জিএসএ কাজ করে না, তখন ওরা হচ্ছে ম্যাটল্যাব বেশি ব্যবহার করে, আমাদের ফিল্ডে বিশেষ করে ম্যাটল্যাব অথবা এনসিএল খুব ব্যবহার হয়। এখন আমাদের যেটা বাংলাদেশে শুধু তো আমরা এক্সেল ফাইলটাই জানি, যে এক্সেল ফাইলই মনে হয় ডেটা, আর কিছু অন্য কোনো ফাইল যে দুনিয়া আছে সেটা জানি না। আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, যে তখন ছিল, এখন অনেক আপডেট হয়েছে রিসার্চ সোসাইটির কারণে বা অন্যান্য প্ল্যাটফর্মের কারণে, জানে, তাও নামটা শুনছে। তো আমি পাইথনের নামও শুনি নাই, এনসিএল এর নামও শুনি নাই, ম্যাটল্যাবের নাম শুনি, নামই শুনি নাই। কাজ তো পরের কথা, শুধু আমি না, এরকম হাজার হাজার অনেক শিক্ষকরাও জানে না। তারপর সেখানে যাওয়ার পরে
বললো যে নেট সিরিএফ ফাইল আছে, ডেটাগুলো নেট সিরিএফ ফরম্যাটে থাকে, যেটা হাই সায়েন্টিফিক, আপনারা জানেন নেট সিরিএফ ফরম্যাটে থাকে। নেট সিরিএফ জিনিসটা কি? এক্সেল ফাইলে তো ধরেন ক্লিক করে ওপেন করে দেখা যায়, নেট সিরিএফ তো দেখা যায় না। এমন একটা জিনিস, আর এটাকে কোড করে প্রোগ্রাম করে কমান্ড করে এটা দেখতে হয়, কিছুই জানি না। এখন প্রফেসর ওনার এক্সপেকটেশন এত হাই ছিল, কারণ যেহেতু অস্ট্রেলিয়ার প্রফেসর আমাকে রিকমেন্ড করে পাঠাইছে, তো চিন্তা করছে যে আমি অনেক কিছু জানি বা জেনে আসছি আমি, অথচ আমি সমুদ্রের মধ্যে কিছু জানি না। যার কারণে আমি ভয়ে ভয়ে, প্রফেসর তো মনে করেন আমার এই গালাগালি করতো, কম্পিউটার দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিছে। প্রথম আমাকে দিল লিনাক্সের ফেদোরা, আমি লিনাক্স কি জিনিস সেটাই জানি না, সে আমাকে প্রথম ফেদোরা দিল। ফেদোরা আছে, উবুন্টু আছে, সিগুইন আছে, এগুলো সব হচ্ছে লিনাক্সের প্ল্যাটফর্ম। আমাকে ফেদোরা দিল, ইনস্টল করো, এনসিএল ব্যবহার করো। আর এনসিএল তো হচ্ছে উইন্ডোজে হয় না, এটা হচ্ছে লিনাক্সের একটা। আমি পুরো সমুদ্রে, পরবর্তীতে আমি প্রফেসর দেখলেই খালি আমি সরে যাই, খালি দিয়ে যে প্রফেসর কখন নাই, মানে এমন অবস্থা প্রফেসর যেন আমার সামনে না আসে। পরে আমার ডেকে নিয়ে গেলেন, একদিন ডেকে নিয়ে যায় ডিপার্টমেন্টের সামনে, মাথা নিচা করে আছে, অনেক কথাই বললেন। পরে বললাম যে প্রফেসর, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা এরকম, অনেক হাজার হাজার প্রফেসর আছে পেপার ছাড়া, হাজার হাজার প্রফেসর আছে পিএইচডি ছাড়া, তো আমি কিভাবে শিখবো? একটা সিস্টেমের মধ্যে না থাকলে তো আমি শিখবো না, এগুলো আমি জানিও নাই। তো যা হোক, পরবর্তীতে এই প্রফেসরের গালাগালি বিভিন্ন ইয়ার কারণে প্রফেসরের সাথে আমার যেটা সম্পর্কটা মানে অনেক দূরত্ব হয়ে গেল। এমন অবস্থা যে আমারে মানে ভাগায় দিতে পারলেই বাঁচে, ঠিক আছে। আর এমন এক অবস্থা, এখন যে ব্যাক হবো, দেশে যাব, সেটার উপায় নাই। পরবর্তীতে আমি কি করলাম, যে এটা কোনোভাবে মাথা ঢুকে না। পরবর্তীতে ওই যে মুজাহিদ ভাই যেরকম বললেন যে সহজ পাইথন পাঠ বাংলাদেশে, আমি বাংলা খোঁজার চেষ্টা, ইংলিশ তো মাথায় ঢুকে না, টেকনিক্যাল ওয়ার্ড। পরবর্তীতে দেখলাম তামিম শাহরিয়ার সুবিন ভাই, ওনার একটা বই আছে, এসব প্রোগ্রামিং শিখি, সেটা কি সি প্রোগ্রামিং। সেই বইটা আমি পড়লাম, বইটা মানে কি এটা নোটের মতো, ওটা নিয়ে পড়া শুরু করলাম। ওইটা থেকে আমার মাথার মধ্যে কিছু আসলো যে না, আসলে প্রোগ্রামিং এর তিনটা জিনিস, যদি অ্যারে ম্যানেজমেন্ট করতে পারি, তারপর হচ্ছে আমাদের লুপিং করতে পারি, এবং কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ফাংশন, এগুলো যে কয়েকটা আমরা জানি, তাহলে প্রোগ্রামিং শেষ। ওইখান থেকে একটা ধারণা নিলাম। এরপর আমার একটা জেদ কাজ করলো, যারা আমার মানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ডক্টর গুলাম নবী স্যার বলছে যে চ্যালেঞ্জ নিতে হবে, যে না, আমি ব্যাক হইলে অপশন নাই আমার কোনো, আমার বাবার কোটি কোটি টাকা নাই, আমি যে বাসায় দেশে কিছু, দেশে জবও নাই, তাহলে এখন কি করব? পরবর্তী এই সিটা শিখার পরে ম্যাটল্যাব শুরু করলাম, এনসিএল, পরে আমি ভাষা বুঝতে শুরু করলাম, ম্যাটল্যাব শিখলাম, এনসিএল শিখলাম, সিডিও শিখলাম। পরবর্তীতে আমি চ্যালেঞ্জ নিয়ে 2018 সালে আমি নিজে ট্রেনিং দেওয়া শুরু করলাম এনসিএল মুইস্টে, আমি কিন্তু সার্টিফাইড ট্রেনার। পরে যায় আমার মনে আছে 1.5 বছর পরে আমি একটা ফিগার দিতে পারছি প্রফেসর। তখন প্রফেসর আমার আস্তে আস্তে দেখে যে তুমি তো মোটামুটি শিখছো। এই 1.5 বছর পরে প্রফেসর আমার মোটামুটি যে জানা, ঠিক আছে তুমি মনে হয় একটা লাইনে আসছো। 1.5 বছর পরে তাও কি সাইক্লোন একটা ট্রাক করতে পারছি আমি, আমি তো সাইক্লোন নিয়ে কাজ করি। 1.5 বছর সময় লাগছে। তারপরে আমি শিখে, তারপরে আমি আস্তে আস্তে পরবর্তীতে আমি ম্যাটল্যাব এনসিএল শিখলাম, পেপার পাবলিশ করলাম। তারপরে আমার তো অস্ট্রেলিয়া পিএইচডি কনফার্ম হইলো, ইউএসএ কনফার্ম হলো, কিন্তু করোনা করে আমি আটকে গেলাম। পরে পিএইচডি শেষ করলাম। এই শিখার কারণে আমার সবচেয়ে কম সময় পিএইচডি শেষ হয়েছে, এবং পিএইচডি শেষ হওয়ার আগেই আমি পোস্ট ডকের অফার পাই, পোস্ট ডকে চলে আসছি, অথচ পোস্ট ডকের বেতন নেওয়ার পরে 6 মাস পরে আমি সার্টিফিকেট পাইছি। আমি এখন এই পরবর্তীতে এই চিন্তা হলো যে না, আমি যে সমুদ্রের মধ্যে পড়েছিলাম, আমি যে এই যে অবহেলা অবহেলিত এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যেন বাংলাদেশের আর কোনো ছাত্রছাত্রী এই সমস্যাটা তো সম্মুখীন না হয়। যার কারণে রিসার্চ সোসাইটি বললাম যে নাথিং টু হাইড, কারণ আমরা একটা কিছু জানতে, মুজাম্মেল স্যার কিন্তু একটা কথা বলছিল, উনি বড় ভাইদের কাছে গেছে 1-2 ঘন্টা অপেক্ষা করে, 1 দিন 4 দিন 2 দিন শিখাইতে চায় না। আর আমরা জানলেও জানতে চাই না, মনে করি যে আলাদিনের স্যার দিয়ে দিলেই শেষ হয়ে যাবে। এই জন্য বলছে নাথিং টু হাইড, গবেষণা হোক উন্মুক্ত, উন্মুক্ত করে দাও, সব ওপেন সোর্স করে। ডক্টর এই যে মানে ইউটিউব চ্যানেল খুলে দিলাম, ক্লাস নেওয়া শুরু করলাম। এরপরে অনেক প্রেশার আসছে, বড় বড় ক খ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জানেন, তারা চাপ দিছে আমাকে, অনেক কিছু প্রতিষ্ঠানে চাপ দিছে যে ফ্রিলি শেখানো যাবে না, আমাদের ব্যবসা নষ্ট হয়। আমি যে ট্রেনিংটা এখন 500 টাকায় দিচ্ছি, এটা 30,000 টাকা ফি। আমার পারিপার্শ্বিক অনেক চাপ আসছে, বলে যে না, চাপটা যতই আসুক, আমি যে সমস্যাটা পড়ছি এই সমস্যাটা যেন আর কোনো ভাই বোন না পড়ে দেশের। তো সেই থেকে কিন্তু রিসার্চ সোসাইটির যাত্রা, এবং পিএইচডি ক্যারিয়ার ক্লাব প্রথম তাদের মাধ্যমে, এসপিএস এর মাধ্যমে কিন্তু রিসার্চ সোসাইটির যাত্রা। সেখান থেকে আজকে এখন হাজার হাজার শিক্ষার্থী দেশে, দেশের বাইরে, এবং আমরা রিসার্চ সোসাইটি কিন্তু শুধুমাত্র বাংলায় দিয়ে তা না, আমার ইন্টারন্যাশনাল ট্রেনিং গুলো কিন্তু হয়। এটা শেষ হওয়ার পর আবার কিন্তু ইন্টারন্যাশনাল দিব, আমার বিদেশের তারাও কিন্তু রিসার্চ সোসাইটির মাধ্যমে প্রশিক্ষণ গুলো নিচ্ছে। এই হচ্ছে রিসার্চ সোসাইটির গল্প। তো আমরা রিসার্চ সোসাইটির শুধু প্রশিক্ষণ দিই এরকম না, আমরা পাইথন ট্রেনিং দেই, এনসিএল, ম্যাটল্যাব, সিডিও, সার্ভের জন্য কোবো টুলবক্স, এক্সেল, তারপর হচ্ছে এসপিএসএস, এরপরে ল্যাঙ্গুয়েজ সমস্যা, কারণ সাইন্টিফিক পেপার রেজাল্ট আসার পরে লিখতে হয়, এই জন্য ল্যাঙ্গুয়েজ আইএলটিএস এর ট্রেনিং, পাশাপাশি হচ্ছে একাডেমিক রাইটিং, স্পোকেন ইংলিশ,
হায়ার স্টাডি, স্কলারশিপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রফেসর খোঁজা, প্রফেসরকে ইমেল থেকে শুরু করে সিভি তৈরি করা, ডক্টর গোলাম স্যারকে নিয়ে আসে, ওনার মাধ্যমে আমরা সিভি কিভাবে তৈরি করবো, রিজুমে কিভাবে তৈরি করবে, এই সব মানে এ টু জেড যা যা লাগে একটা কেরিয়ার, একটা শিক্ষার্থীর জন্য যা যা দরকার, সেগুলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি এটার মাধ্যমে আপনাদের অবশ্যই মানে সুবিধা হবে এবং আপনার পরবর্তীতে আসতে পারবেন। এখন কথা হচ্ছে আমাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আমরা কেন এক জায়গায় নিয়ে আসলাম। যেমন আমি নিজে আমার যেহেতু আমি অ্যাটমসফিয়ারিক সায়েন্স এ ফিজিক্সে কাজ করি, আমি এনসিএলটা করি বেশিরভাগ, স্পেশাল ডেটা অ্যানালাইসিস সিডিও ব্যবহার করি। আমার ডেটা কাস্টমাইজের জন্য, ডেটার জন্য আমি ম্যাটল্যাবে চলে আসি, আমি ম্যাটল্যাব করি, আমি মোটামুটি সবই যেহেতু জানি। আবার এআই এর জন্য যখন আমার এআই চলে আসলো, এআই তো আবার ম্যাটল্যাব কিন্তু ওপেন সোর্স না, ম্যাটল্যাব কিন্তু কিনতে হয়। আর অন্যান্য যে সফটওয়্যার গুলো সেগুলো কিন্তু কিনতে হয়, ওপেন সোর্স না। এআই এর জন্য আবার হচ্ছে যে পাইথন ওপেন সোর্স, যেমন হচ্ছে মেশিন লার্নিং এর জন্য সাইকিট লার্ন আছে, আপনার ডিপ লার্নিং এর জন্য টেনসরফ্লো বা কেরাস এগুলো আছে। পরবর্তীতে আমি আবার পাইথন শিখলাম, পাইথনের কাজ করি। কিন্তু আমি চাচ্ছি যে যারা বিগিনার শুরু করবে, এত প্ল্যাটফর্ম গুলোতে যেন যাইতে না হয়, অর্থাৎ একটা প্ল্যাটফর্মে যেন সবকিছু পায়। সেটা কিভাবে দেওয়া যায়, এই জন্য আমি পরবর্তীতে এক জায়গায় নিয়ে আসলাম যে প্রোগ্রামিং তো মেইন জিনিস আমি যেটা বললাম যে অ্যারে ম্যানেজমেন্ট। কেউ যদি অ্যারে ম্যানেজমেন্ট করতে পারে, লুপিং করতে পারে, লুপ করতে পারে, ফাংশন ব্যবহার করতে পারে, এবং কন্ডিশনাল স্টেটমেন্ট যত বেশি লজিক ব্যবহার করবে, যত বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং, যত কাজ করায় নেওয়া যায়, তখন হচ্ছে আপনার শেষ প্রোগ্রামিং। এরপরে ডেটা অ্যানালাইসিসের যে পার্টটা, ডেটা অ্যানালাইসিস করার জন্য আমরা যেমন আমরা ফাইলগুলো হ্যান্ডেল করার জন্য এখানে পান্ডাস লাইব্রেরি আছে, খুব সুন্দর, মানে এখন লাইব্রেরি গুলো অনেক বেশি মানে স্মুথ হয়ে গেছে। তারপরে আপনার নামপাই আছে, এরপর হচ্ছে সাইপাই আছে, সায়েন্স ম্যাথের জন্য সব ইয়াগুলো এক জায়গায় করে দিছি, যাতে করে ডেটা অ্যানালাইসিসে যে 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 ফিল্ডই হোক না কেন, যে লাইব্রেরি গুলো দরকার পাইথনে এক জায়গায়। পাশাপাশি আপনারা জানেন যে রিসার্চের মেইন জিনিস আমি যে হার্ট বলি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। কারণ আপনার রেজাল্ট আসছে, সেটা ভ্যালিডেশন কিভাবে করবেন, স্ট্যাটিস্টিক্স না থাকলে ভ্যালিডেশন করার কোনো সুযোগ নাই। তো যে স্ট্যাটিস্টিক্স গুলো সবসময় লাগে, সেই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা হচ্ছে পাইথনে এক জায়গায় নিয়ে আসলাম। এবং এই স্ট্যাটিস্টিক্স এর উপরে 15,000 টাকা মিনিমাম ফি নেয় আমাদের ক বিশ্ববিদ্যালয়, নাম বলতেছি না, বাংলাদেশের ক বিশ্ববিদ্যালয়, সেখানে 15 থেকে 20,000 টাকা নাই। সেই মানে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস গুলোই আমি এখানে নিয়ে আসলাম। পাশাপাশি এরপরে যখন আমাদের ভিজুয়ালাইজেশন দরকার, আমরা ইমেজ গুলো কিভাবে করবো, চার্ট, গ্রাফ, ফিগার কিভাবে করব, তো সেগুলো করার জন্য আমি এক জায়গায় করে নিয়ে আসলাম এবং চেষ্টা করলাম যে সবাই যেন শিখতে পারে। এবং আমরা যে 500 টাকা নিচ্ছি, এটা কোনো আমাদের ট্রেনিং এর ফি না, একটা ক্লাসের ফিও না। আমরা এটা নিচ্ছি এই কারণে, কারণ আমরা, আপনি ইতিমধ্যে দেখছেন, আমরা রিসার্চ সোসাইটি রিসার্চ স্কলারশিপ দিয়ে গেছি। তারপর আমাদের এই যে ওয়েবসাইটে আমাদের হোস্টিং কিনতে হয়, প্রতি বছর হোস্টিং এর ম্যানেজমেন্টে কিছু ফি আছে। এছাড়া আনুষঙ্গিক কিছু ফি আছে, জানেন একটা সংগঠন চালাইতে গেলে অনেক খরচ হয়। সেই খরচের জন্য সামান্য একটা ক্লাসের টাকাও না, হাদিয়া হিসেবে আমরা 500 টাকা নিলাম, যাতে করে আপনারাও আমাদের সাথে খ্যাতমতো শরীক পেলেন। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে প্রশিক্ষণ। এবং প্রশিক্ষণটা আমরা সপ্তাহে 3 দিন